হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এসএলএসটির নোটিফিকেশন আউট হয়ে গেছে। আপনাদের 9, 10 এবং 11, 12-এর জন্য যে এসএলএসটি হতে চলেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, সেটার উপরে লক্ষ্য রেখে বা সেটার দিকে লক্ষ্য রেখে আজকে রিজিওনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোলের উপরে 300 থেকে 350টি কোয়েশ্চেন নিয়ে এখানে এই পর্বে ডিসকাস করব। আশা করি এই ক্লাসটি আপনাদের ক্ষেত্রে বা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দেরি না করে আজকে সেশনটি শুরু করছি। তড়িঘড়ি করে ক্লাসটি আনতে কোনো রকমের প্রশ্নগুলি বুঝতে অসুবিধা হলে আই এম এক্সট্রিমলি সরি। আবারও বলছি, আপনাদেরকে আমার এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় যদি কোনো সন্দেহ বা সংশয় থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টস, লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ এরকমই ম্যারাথন ক্লাসগুলি নিয়ে আসার ক্ষেত্রে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জ হিসেবে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে রামাশ্বরম দ্বীপপুঞ্জ, নাকি মিনিকয় দ্বীপপুঞ্জ, নাকি গ্রে কার নিকোবর দ্বীপপুঞ্জ, নাকি বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ? প্রশ্নটা হচ্ছে একেবারে দক্ষিণতম, ভারতের দক্ষিণতম এবং বৃহত্তম দ্বীপপুঞ্জের কথা বলছে। শুধুমাত্র দক্ষিণতম বলেনি, দক্ষিণতম বৃহত্তম, সেক্ষেত্রে হয়ে যাবে বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের কোন রাজ্যটির আয়তন ক্ষুদ্রতম? এটা একটি সহজ, সবাই এটি অবগত। গোয়া হচ্ছে ভারতবর্ষের আয়তনে ক্ষুদ্রতম, এবং জনসংখ্যায় কম যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের সিকিম, এবং জনঘনত্বের কম যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ। এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে কম জনসংখ্যা হচ্ছে যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের লাক্ষাদ্বীপ, এবং লাক্ষাদ্বীপ হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এবং বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে বর্তমানে লাদাখ। বর্তমানে 28টি রাজ্য এবং 8টি, দিল্লিকে ধরে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ধরে, রাজধানী অঞ্চল ধরে মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যেটা 2019 সালের 31শে অক্টোবরের পর থেকে, তার আগে 29টি রাজ্য, লাস্ট রাজ্য হিসেবে 2014 সালে তেলেঙ্গানা 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পেয়েছিল। কিন্তু 2019 সালের 31শে অক্টোবর জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি পৃথক রাজ্য গঠিত হয়েছিল, একটি লাদাখ এবং অপরটি হচ্ছে জম্মু কাশ্মীর। যদিও বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যের বিধানসভা রয়েছে, কিন্তু লাদাখ হচ্ছে সম্পূর্ণভাবে বিধানসভাবিহীন বা কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওখানে নেই, পুরোপুরি কেন্দ্র শাসিত একটি প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 3 নম্বর। ভারতের দুটি আগ্নেয় দ্বীপপুঞ্জের নাম কি? অপশনেতে বলছে কাভারাত্তি ও নিমুর, বিট্রা ও কাভারাত্তি, পামবাম ও ব্যারেন, নারকন্ডম ও ব্যারেন। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, যেটা আমাদের সেক্ষেত্রে হয়ে যাবে নারকন্ডম এবং ব্যারেন। নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? নেপালে, সিকিমে, পশ্চিমবঙ্গে, নাকি হিমাচল প্রদেশে? এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এটা অবস্থিত রয়েছে, যেটা সেটা হচ্ছে সিকিমে। এবং কাঞ্চনজঙ্ঘা বর্তমানে ভারতবর্ষের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিগণিত হয়েছে। যদিও ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন, যেটা 8,800, যেটা যেটা রয়েছে একেবারে আমাদের সিয়াচেন হিমবাহে। কিন্তু যেহেতু ওটা বিতর্কিত রয়েছে পাকিস্তানের সাথে, তাই ওটিকে অবিতর্কিত হিসাবে কাঞ্চনজঙ্ঘা বা সিকিমে যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ অবিতর্কিত হিসাবে। এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেক্ষেত্রে K2 বা গডউইন অস্টিন রয়েছে বর্তমানে, এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে তখন। নেক্সট, নিম্নলিখিত ভারতের কোন শহরে বছরে একবার মধ্যহ সূর্য ঠিক মাথার উপরে আসে? দিল্লি এবং চেন্নাই, শ্রীনগর ও দার্জিলিং, হায়দ্রাবাদ ও কোহিমা, নাগপুর নাকি কলকাতা? আমাদের ভারতবর্ষের যে দুটি শহরের একেবারে মানে দুপুর 12টায় যদি ধরা হয় দুপুর মধ্যাহ্নকে, সেক্ষেত্রে মানে কোন দুটি শহরের ঠিক মাথার উপরে সূর্যটা আসে? তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে নাগপুর এবং কলকাতা। অর্থাৎ কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করছি ফ্রেন্ডস, নিম্নলিখিত ভারতের কোন শহরে বছরে একবার মধ্যহে সূর্য ঠিক মানে বছরে একবার মাত্র এই বিষয়টি পরিলক্ষিত হয় নাগপুর এবং কলকাতাতে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কাকে বলা হয়, বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যে ন্যাশনাল যে পার্ক, এটা কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, কেরল নাকি হিমাচল প্রদেশ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ডে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট হচ্ছে কঙ্কন উপকূল কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত? অপশন এ গোয়া এবং কোচিন, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, দমন, গোয়া, মহারাষ্ট্র, গোয়া এবং দিউ। সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের যে দমন, গোয়া এবং মহারাষ্ট্র
হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি রাজ্য হিসেবে যদি বলা হয় গোয়া এবং মহারাষ্ট্রের যে উপকূল সেটা হচ্ছে কঙ্কন উপকূল, এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দমনও পড়ে। বাকি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বঙ্গোপসাগরীয় উপকূল, উড়িষ্যাতে রয়েছে সেটা হচ্ছে উত্তর সাগর উপকূল, যেটা আমাদের, তারপর হচ্ছে উড়িষ্যা উপকূল, তারপরে তামিলনাড়ুর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল, তারপর হচ্ছে কেরালার হচ্ছে যেটা মালাবার উপকূল, এবং গোয়া ও মহারাষ্ট্রে রয়েছে কঙ্কল উপকূল, গুজরাট হচ্ছে কাথিওয়ারার উপকূল। এগুলো মনে রাখতে হবে আমাদের। নেক্সট হচ্ছে ভারতের পূর্ব উপকূল কী নামে পরিচিত? অপশন এ হচ্ছে পূর্ব মালভূমি, কঙ্কন মালভূমি, করমণ্ডল উপকূল নাকি মালাবার উপকূল। ভারতের পূর্ব উপকূল যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের পূর্ব দিকে অবস্থিত যে পূর্ব মালভূমি কোনো উপকূল না। আচ্ছা, কঙ্কন তো হচ্ছে পশ্চিম দিকে রয়েছে গোয়া এবং আমাদের কর্ণাটক এবং মহারাষ্ট্রের যে বিস্তীর্ণ অঞ্চল। মালাবার হচ্ছে কেরল, অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম উপকূল, এবং পূর্ব দিকে রয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু হচ্ছে করমণ্ডল উপকূল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি দাদরা ও নগর হাভেলির রাজধানী? সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিলভাসা। দাদরা ও নগর হাভেলির রাজধানী হচ্ছে সিলভাসা। তারপরে হচ্ছে পরেরটা, ভারতের উপকূল অঞ্চলের কয়টি রাজ্য রয়েছে? ভারতবর্ষের উপকূলের সাথে 9টি রাজ্য রয়েছে। এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তারপর হচ্ছে তামিলনাড়ু, কেরালা, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ ও যেটা রয়েছে কর্ণাটকা, এই কটি। নেক্সট আমরা দেখে নেব, নিম্নলিখিত কোনটি ভারতের সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্য? আসাম, নাগাল্যান্ড, মণিপুর নাকি ত্রিপুরা? এক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসাম। ভারতবর্ষের যে রাজ্যটি বন্যাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে আসাম, কারণ এই আসামের যে ব্রহ্মপুত্র নদী বহন করছে এবং তার যে সমস্ত শাখা প্রশাখা নদীগুলো, এগুলি সব জল ধারণ ক্ষমতা বেশি এবং বর্ষার জলে বেশিরভাগ ক্ষেত্রে পুষ্ট হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলিকে বিবেচনা করো। 1 নম্বর হচ্ছে যেটা কাংড়া উপত্যকা হলো একটি আয়াম উপত্যকা, এটি বিস্তৃত ধৌলাধর শ্রেণীর পাদদেশ থেকে দক্ষিণের বিপাশা নদী পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর হচ্ছে কুলু উপত্যকা হচ্ছে একটি তির্যক এবং অনুপ্রস্থ উপত্যকা। হ্যাঁ, কুলু হচ্ছে অনুপ্রস্থ উপত্যকা, এবং কাংড়া উপত্যকা সেটি হচ্ছে একটি ধূলাধর শ্রেণীর পাদদেশে দক্ষিণ বিপাশা পর্যন্ত কাংড়া উপত্যকা অবস্থিত। তাই 1 এবং 2 দুটো বিবৃতি এখানে সঠিক। নিম্নলিখিত কোন জেলায় পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু অবস্থিত? গঞ্জাম, বিশাখাপত্তনম, কুর্নুল নাকি উত্তর আর্ক? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বিশাখাপত্তনম। পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু যেটা রয়েছে, পূর্বঘাটের সর্বোচ্চ বিন্দু হচ্ছে জিন্দাগাড়া, যেটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব, কুলু উপত্যকা কোন পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে? ধোলাধর ও পীরপাঞ্জাল, রানীঘাটি, রানীকোটি ও নাঙ্গা পর্বত, নাকি লাদাখ ও পীরপাঞ্জাল, নাকি নিম্ন হিমালয় ও শিবালিকের মধ্যে রয়েছে? এক্ষেত্রে আমাদের কুলু উপত্যকা সেটা রয়েছে ধোলাধর, এবং কারণ এই কুলু উপত্যকা ধোলাধর শ্রেণীর পাদদেশ পর্যন্ত বিস্তৃত, তাই কুলু উপত্যকা ধোলাধর এবং পীরপাঞ্জালের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সহ্যাদ্রি নামটি কিসের সাথে সম্পর্কিত? সহ্যাদ্রি একটি বৃষ্টিবহুল বায়ু, হিমালয়ের শৃঙ্গ, পূর্বঘাট পর্বত নাকি আমাদের পশ্চিমঘাট পর্বত? সঠিক উত্তরটি হচ্ছে সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, এবং সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গও সেক্ষেত্রে আনাইমুদি হয়ে যাবে। তাই সহ্যাদ্রি শব্দটি যুক্ত হচ্ছে পশ্চিমঘাট এবং হিমাদ্রি শব্দটি যুক্ত হচ্ছে পূর্বঘাট পর্বতের সাথে। সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সাথে যুক্ত। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে, উপদ্বীপীয় ভারতের নিম্নলিখিত কোন ধরনের আঞ্চলিক মৃত্তিকা দেখা যায়? লাল ও হলুদ মৃত্তিকা, বন্য মৃত্তিকা নাকি লবণাক্ত মৃত্তিকা নাকি পলি মৃত্তিকা? কথাটা বলছে যে উপদ্বীপীয় ভারতে, উপদ্বীপীয় বা পেনিনসুলার যে ইন্ডিয়া রয়েছে সেখানে যে ধরনের মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে আমাদের লাল এবং হলুদ মৃত্তিকা দেখা যায় উপদ্বীপীয় ভারতে। উপদ্বীপীয় ভারতবর্ষে লাল এবং হলুদ মৃত্তিকা দেখা যায়। লবণাক্ত মৃত্তিকা হচ্ছে সমুদ্রবর্তী অঞ্চলে বা তীরবর্তী অঞ্চলে দেখা যায়। বন্য মৃত্তিকা দেখা যায় যে সমস্ত নদী উপনদীগুলি বন্যার জলে পুষ্ট হয়ে থাকে বা বন্যার জলে বৃষ্টির জলে বহন করে এবং বৃষ্টির জলের জন্য পার্শ্ববর্তী এলাকা বন্যায় সৃষ্টি করে, সেগুলি ক্ষেত্রে বন্য মৃত্তিকা দেখা যায়। এবং পলি মৃত্তিকা হচ্ছে নদীর নিম্ন অববাহিকাতে লক্ষ্য করা যায়। পরেরটা আমরা দেখে নেব, দোদাবেতা শৃঙ্গ হচ্ছে আন্নামালাই, মহেন্দ্রগিরি, নীলগিরি মানে কি সেভারায়? দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। নিম্নলিখিত কোন পর্বতের বৈশিষ্ট্য হলো সিনট্যাক্সিয়াল বেন্ড? এই সিনট্যাক্সিয়াল বেন্ড যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের হিমালয় পর্বতের ক্ষেত্রে বা হিমালয় পর্বত শ্রেণীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে
সিনট্যাক্সিয়াল বেন্ড। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? অপশন এতে বলছে বিন্দু প্রণালীতে বেশি রয়েছে স্যান্ডস্টোন, লাইমস্টোন এবং সেল। 2 নম্বর হচ্ছে নিস ও সিস্ট আর্কিয়ান যুগের সবচেয়ে প্রাচীনতম শিলা। 3 নম্বর সিতে রয়েছে গন্ডোয়ানা যুগের শিলা পলি এবং হ্রদের দ্বারা সৃষ্ট। দাক্ষিণাত্য মালভূমি উৎপত্তি রয়েছে অলিগোসিন যুগের অগ্নুৎপাতের ফলে। এক্ষেত্রে কোনটা ভুল রয়েছে বিবৃতিটা? সেক্ষেত্রে 1 নম্বর অপশনের মধ্যে আমরা দেখে নেব যে বিন্দু প্রণালীতে বেশি রয়েছে স্যান্ডস্টোন, লাইমস্টোন এবং শেল। অবশ্যই স্যান্ডস্টোন এবং লাইমস্টোন রয়েছে যেহেতু প্রাচীনতম পর্বত প্রণালী এটি। এবং নিস এবং সিস্ট এই দুটি হচ্ছে আর্কিয়ান যুগের প্রাচীনতম শিলা, কারণ এগুলি গ্রানাইটের যে পরিবর্তিত রূপই নিস। তাহলে গন্ডোয়ানা যুগের শিলা যেগুলি সেগুলি হচ্ছে পলি এবং হ্রদের দ্বারা সৃষ্টি হয়। অর্থাৎ এ, বি এবং সি এর 3টে বিবৃতিটি এখানে সঠিক রয়েছে। তাই ওই সব একদম ভুল যেটা রয়েছে বা যে বিবৃতিটি সঠিক নয় সেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির উৎপত্তি হচ্ছে অলিগোসিন যে যুগে, সেই যুগে হয়নি। ভারতে অবস্থিত বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোনটি? নেন্নর, গ্রিডি, সিংভম নাকি কোডারাম? আচ্ছা, ভারতবর্ষের অবস্থিত বিশ্বের বৃহত্তম অভ্রখনি যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ভারতবর্ষ কিন্তু অভ্র উৎপাদনে 6ষ্ঠ স্থান অধিকার করে। বর্তমানে অভ্রর খনি বৃহত্তম রয়েছে কোডারমা, যেটা রয়েছে উড়িষ্যাতে। পরেরটা হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের মিলিত রয়েছে কাডারমাম পাহাড়, নাকি আন্নামালাই, নাকি নীলগিরি, নাকি পানালি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি যেটা রয়েছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এই নীলগিরির যে রেঞ্জ রয়েছে মাউন্টেনের, সেখানে কিন্তু পূর্বঘাট অর্থাৎ জিন্দাগারা যার সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিম ঘাট যেটা হচ্ছে আনাইমুদি, এই যে এদের যে সর্বোচ্চ শৃঙ্গ এই দুটি অর্থাৎ সহ্যাদ্রি এবং হিমাদ্রি এর যে মিলনস্থল বা যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে নীলগিরি পাহাড়। আর এই নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভারতের শুষ্ক অঞ্চল রাজস্থানের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? 50 সেন্টিমিটারের কম হয়ে থাকে, নাকি 100 সেন্টিমিটার, নাকি 10 সেন্টিমিটার, নাকি 1 সেন্টিমিটার? এক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে যেহেতু এটি মরুপ্রায় বা শুষ্ক মরুভূমি অঞ্চল, তাই 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত এখানে হয়ে থাকে ভারতবর্ষের যে রাজস্থানের অঞ্চল। এবং সবথেকে বৃহত্তম ভারতের যে মরুভূমি অঞ্চল সেটা কিন্তু রাজস্থানে রয়েছে, থর মরুভূমি, যেটা পশ্চিম রাজস্থানের মধ্যে পড়ে। পরেরটা হচ্ছে হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার দীর্ঘ? হিমালয় পর্বত মূলত যেটা হিমালয় পর্বত রয়েছে তার আনুমানিক দৈর্ঘ্য বা ডিস্টেন্স জানতে চেয়েছে। অর্থাৎ হিমালয়ের আনুমানিক দৈর্ঘ্য অপশন নিতে হচ্ছে 2000 কিলোমিটার, 2400 কিলোমিটার, 3000 কিলোমিটার, নাকি 1500 কিলোমিটার। হিমালয়ের আনুমানিক দৈর্ঘ্য হয়ে যাবে এখানে অপশন অনুযায়ী 2400 কিমি। নেক্সট হচ্ছে হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার প্রশস্ত? অর্থাৎ দীর্ঘ লংগেস্ট যেটা সেটা হচ্ছে 2400 কিলোমিটার প্রায়। হিমালয় পর্বত আনুমানিক কত কিলোমিটার প্রশস্ত? 300 থেকে 400, না 200 থেকে 150 থেকে 400, 200 থেকে 400, নাকি এখানে বলেছে 150 থেকে 300, নাকি 200 থেকে 300, 500। তাহলে এক্ষেত্রে হিমালয়ের এটাও আনুমানিক জানতে চেয়েছে। বেসিক্যালি এটা 300 থেকে 450-র মধ্যে হয়ে থাকে, বা 200 থেকে 250 থেকে 450, অর্থাৎ সেই অপশনটি তো নেই এখানে। তাই সঠিক উত্তর হয়ে যাবে 200 থেকে 500 কিমির মধ্যে হিমালয়ের বিস্তার। কোনো জায়গায় 200 এবং কোনো জায়গায় 500 কিমি প্রায় হয়ে থাকে। পরেরটা হচ্ছে গুরু শিখর হলো কি? গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নাকি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নাকি বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর যেটা সেটা হয়ে যাবে আমাদের গুরু শিখর হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নেক্সট হচ্ছে কোনটি ভারতের বিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ? অবভিয়াসলি একটু আগেই প্রথমেই বললাম যে বিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের কেটু বা গডইন অস্টিন যেটা রয়েছে। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, রয়েছে নেপালে। নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ড, নাঙ্গা পর্বত। নেক্সট আমরা দেখে নেব কোন পর্বতটি হিমালয় পর্বত শ্রেণীর অংশ নয়? আরাবল্লী, হিন্দুকুশ, কারাকোরাম, নাকি কুয়েননুল? এক্ষেত্রে সঠিক উত্তরটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হিমালয়ের অংশ হচ্ছে কারাকোরাম রয়েছে, কুয়েননুল রয়েছে, হিন্দুকুশ এরা রয়েছে, কিন্তু হিমালয়ের অংশ নয় হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বতটি কিন্তু আমাদের পশ্চিম উত্তর ভারতে বিস্তৃত রয়েছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সেটা হচ্ছে যেটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না এখনই বললাম গুরু শিখর যেটা। নেক্সট হচ্ছে আমাদের কোন পর্বতটি হিমালয় পর্বতশ্রেণীর অংশ নয়? এটা হলো আরাবল্লী। বানিহাল পাস কোন হিমালয়ের অংশ? পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, কাশ্মীর হিমালয়, নাকি আসাম হিমালয়? আসাম হিমালয় তো হবেই না। বানিহাল পাস যেটা রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে
কাশ্মীর হিমালয়, বানিহাল পাস রয়েছে কাশ্মীর, বানিহাল যে পাস রয়েছে সেটা হচ্ছে কাশ্মীর হিমালয়ের রেঞ্জের মধ্যে পড়ে। নেক্সট, নন্দা দেবী কোন হিমালয়ের অংশ? নন্দা দেবীও রয়েছে সেটা হচ্ছে আমাদের কুমায়ুন হিমালয়ের মধ্যে পড়ে। নন্দা দেবী উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়, এবং যেটা রয়েছে বানিহাল সেটা হচ্ছে কাশ্মীর। নিম্নলিখিত কোন অঞ্চলের প্রাচীন শিলা রয়েছে? হিমালয়, আরাবল্লী, ইন্দো গঙ্গা সমভূমি নাকি শিবালিক? অবশ্যই আরাবল্লী হয়ে যাবে, যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব যে পীর পাঞ্জাল শ্রেণী কোথায় অবস্থিত? পীর পাঞ্জাল শ্রেণী অবস্থিত অপশনেতে বলছে সরি ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে পীর পাঞ্জাল শ্রেণী কোথায় অবস্থিত? যেটা রয়েছে আমাদের পীর পাঞ্জাল শ্রেণী, যেটা অপশন এতে বলছে বৃহৎ হিমালয়, মধ্য হিমালয়, শিবালিক নাকি সিকিম হিমালয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে মধ্য হিমালয়ের মধ্যে পীর পাঞ্জাল রয়েছে। শিবালিকের গড় উচ্চতা কত? শিবালিকের গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার, 1000 থেকে 1500 মিটার, 700 থেকে 1000 মিটার নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে 600 থেকে 1500 মিটার হচ্ছে শিবালিকের উচ্চতা, গড় উচ্চতা, যেটা 600 প্লাস এবং 1500 নিচে। নিম্নের কোন রাজ্যে শীর্ষ দীর্ঘ উপকূল রেখা রয়েছে? এক্ষেত্রে দীর্ঘ উপকূল রেখা যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে গুজরাটে রয়েছে কাথিয়াওয়াড় উপকূল, সেটা হচ্ছে দীর্ঘতম উপকূল রেখা কিন্তু রয়েছে। আন্দামান নিকোবর কতগুলি দ্বীপ রয়েছে? 190টি, 569টি, 300টি নাকি 210টি? এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের যেটা 569টি আন্দামান নিকোবরের টোটাল দ্বীপ সংখ্যা কিন্তু, বা প্রায় 600টির কাছাকাছি দ্বীপ রয়েছে, 569টি দ্বীপ রয়েছে। এরপরে হচ্ছে যেটা 35 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে রয়েছে? এটা রয়েছে কাবেরী নদীতে। শিব সমুদ্রম রয়েছে কাবেরী নদীতে। কাশ্মীরের কারোয়া সম্পর্কে নিম্নের কোনটি সঠিক? পলল বেজনী দেখা যায়, গালিক্ষয়ের সৃষ্ট র্যাভাইন নাকি হিমবাহের সঞ্চয় না বিস্তৃত নদী সোপান এখানে রয়েছে? সেক্ষেত্রে হচ্ছে হিমবাহের সঞ্চয়। কাশ্মীরের কারিয়া উপত্যকা, যেখানে জাফরান চাষ ভালো হয়, সেখানে হিমবাহের সঞ্চয়, এটা কিন্তু একটি লক্ষ্য করা যায়, হিমবাহের সঞ্চয় ঘটে কারিয়া উপত্যকাতে। নেক্সট হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 1400, 7500, 1000 নাকি 5100? অ্যাকচুয়ালি 7516.6 কিলোমিটার, অর্থাৎ অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা দেখে নেব যে পশ্চিম থেকে পূর্ব হিমালয়ের দিকগুলি সাজানোর কথা বলছে। পশ্চিম থেকে পূর্ব, প্রথমে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, মাউন্ট এভারেস্ট রয়েছে, নন্দা দেবী রয়েছে এবং ধলাগিরি রয়েছে। সবারই আগে আসবে পশ্চিম থেকে যদি সাজানোর কথা বলে তাহলে আসবে সেটা হচ্ছে নন্দা দেবী। তারপরে আসবে সেটা ধোলাগিরি, তারপরে হচ্ছে মাউন্ট এভারেস্ট, এবং যেটা পশ্চিম থেকে যদি সাজানোর কথা বলছি তাহলে আসবে প্রথমে নন্দা দেবী, তারপরে 3 হলো, তারপরে ধোলাগিরি, তারপরে আসবে মাউন্ট এভারেস্ট, এবং শেষে একেবারে পূর্ব দিকে আছে অর্থাৎ সিকিমের কাঞ্চনজঙ্ঘা। তাহলে অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে যখন তুমি হিমালয় ভ্রমণ করবে তুমি দেখবে গভীর গিরিখাত, ইউ আকৃতির নদীখাত, সমান্তরাল পর্বতশ্রেণী, ভূমিধস সৃষ্ট তীক্ষ্ণধল। অর্থাৎ হিমালয়কে যদি ভ্রমণ করতে শুরু করা যায় তাহলে তুমি কী দেখবে? প্রথমে যেটা আচ্ছা, উপরের কোনটি দেখে প্রমাণ করা যায় যে হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বত? আচ্ছা, নবীন ভঙ্গিল পর্বত যে হিমালয়কে অবজার্ভ করবে যেভাবে, সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে অবশ্যই গভীর গিরিখাত ছিল, 33 নামক গিরিখাতের জায়গায় তো
হিমালয় আগে ছিল, তার সমুদ্র সমতল থেকে অনেক উচ্চতায় এবং বর্তমানে অবস্থিত। ইউ আকৃতির নদীখাত দেখা যায়। আচ্ছা, সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে, ভূমিধসে সৃষ্ট তীক্ষ্ণ ঢালও দেখা যায়। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে মান্নান উপসাগর কোন রাজ্যে রয়েছে? মান্নান উপসাগর রয়েছে অপশন এতে হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক না কেরালা। মান্নান উপসাগর রয়েছে মান্নার উপসাগর তামিলনাড়ুতে। যদি ভারতের কোনো হিমালয় পর্বতশ্রেণী না থাকতো তাহলে দেশে সর্বাধিক কোন ভৌগোলিক প্রভাব দেখা যেত? অপশন এতে বলছে, 1 নম্বর স্টেটমেন্টে বলছে সেটা হচ্ছে বেশিরভাগ স্থান সাইবেরিয়া শীতল বায়ু দ্বারা প্রভাবিত হতো। ইন্দো গঙ্গা সমভূমি পলি মৃত্তিকা দ্বারা গড়ে উঠতো না। বর্তমানের অপেক্ষা মৌসুমী বায়ুর প্রভাব অন্যরকম হতো। কোন বিবৃতিটি সঠিক? এক্ষেত্রে বেশিরভাগ স্থান সাইবেরিয়া শীতল বায়ু দ্বারা প্রভাবিত হতো, এটা ঠিক রয়েছে। ইন্দো গঙ্গা সমভূমি পলি মৃত্তিকা দ্বারা গড়ে উঠতো না, এটাও ঠিক। তারপরে হচ্ছে বর্তমানের অপেক্ষা মৌসুমী বায়ুর প্রভাব অন্যরকম তো হতোই। তাই তিনটেই হয়ে যাবে, 1 2 3 তিনটেই হয়ে যাবে আমাদের ভৌগোলিক প্রভাব লক্ষ্য করা যেত যদি না হিমালয় পর্বতশ্রেণী না থাকতো। তাও 42 নম্বরে চলে যাব, নিম্নলিখিত অঞ্চলগুলি বিবেচনা করো। একটা হচ্ছে পশ্চিমঘাট, একটা হচ্ছে আরাবল্লী, আর একটা পূর্ব হিমালয়। বলছে নিচের জীববৈচিত্র্য হটস্পট কোনটি? কোথায় কোথায় জীববৈচিত্র্যগত হটস্পট? ভারতবর্ষে মোট 4টে বায়োডাইভার্সিটিক্যাল হটস্পট রয়েছে। তার মধ্যে এই 3টের মধ্যে কোন 2টি বা 1টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? সেক্ষেত্রে আমাদের পশ্চিমঘাট এবং পূর্ব ঘাট, এই যে জায়গা দুটি, অর্থাৎ এখানে কিন্তু 2টি হটস্পট রয়েছে। আরাবল্লী পর্বতে কোনো বায়োডাইভার্সিটিক্যাল হটস্পট নেই। এরপরে পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে 43, যেখানে রয়েছে ভারতের কোন দ্বীপপুঞ্জে সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায়? নিকোবর দ্বীপপুঞ্জে, ন্যান কাউরি দ্বীপপুঞ্জে, ব্যারেন দ্বীপপুঞ্জে না মাঙ্গিবুন্দের দ্বীপপুঞ্জে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্যারেন হচ্ছে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ভারতবর্ষের রয়েছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যেটা 44 নাম্বার, নিম্নলিখিত কোনটি স্থলবেষ্টিত রাজ্য? গুজরাটের উপকূল রয়েছে, তামিলনাড়ুর উপকূল রয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে। একমাত্র স্থলবেষ্টিত রাজ্য হচ্ছে হার্টল্যান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের হৃদয় বলা হয় তাকে মধ্যপ্রদেশ, সেটা কিন্তু যে একটি স্থলবেষ্টিত রাজ্য। এরপর হচ্ছে আরাবল্লী পর্বত শ্রেণী কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, ঝাড়খণ্ড তো হবেই না। আচ্ছা, পর্বত অবস্থিত অবশ্যই রাজস্থান। মাউন্ট আবু পর্বত রয়েছে আরাবল্লীর, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট আমরা দেখে নেব 46 নম্বর, নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে অপশন অনুযায়ী ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট হচ্ছে 47 নম্বর, কেরলের উপকূল কী নামে পরিচিত? অবশ্যই মালাবার উপকূল। নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। এরপরে হচ্ছে যেটা আয়তনের দিক থেকে ভারতের বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ হচ্ছে, আয়তনের দিক থেকে ভারত হচ্ছে 7ম বৃহত্তম দেশ এবং জনসংখ্যা নিরিখে প্রথম রয়েছে। প্রায় 145 কোটি বর্তমানে ভারতের জনসংখ্যা, এবং আয়তনের নিরীক্ষে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে কোন রাজ্যের সমুদ্র উপকূল দীর্ঘতম? সেক্ষেত্রে হয়ে যাবে সবথেকে দীর্ঘতম তো সেটা হচ্ছে আমাদের গুজরাট, কিন্তু অপশনে নেই, তাই অন্ধ্রপ্রদেশ হবে না, মহারাষ্ট্র না, উড়িষ্যা না, তামিলনাড়ু। তাহলে সেকেন্ড লার্জেস্ট যেটা হচ্ছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। ক্রমানুসারে আয়তনের দিক থেকে ভারতের বড় রাজ্যগুলি কোনটি? ভারতবর্ষের সব থেকে ক্রমানুসারে বলেছে আয়তনের দিক থেকে ভারতের বড় রাজ্যগুলি, মানে ক্রমানুসারে ক্রমশ বড় হবে। সব থেকে বড় রাজ্য রাজস্থান, তাই সেটাই হয়ে যাবে। তাই ক্রমানুসারে বড় রাজস্থান, তারপরে ক্রমানুসারে আয়তনের দিক থেকে ভারতের বড় রাজ্যগুলি হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র। কিন্তু জনসংখ্যা নিরিখে প্রথম স্থানে রয়েছে কিন্তু উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে আমাদের তামিলনাড়ু, তৃতীয় মহারাষ্ট্র, চতুর্থ পশ্চিমবঙ্গ, এবং জনঘনত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থান বিহারের পরে। এগুলি সবই 2011 সেন্সাস অনুযায়ী বলছি। নেক্সট হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে অবস্থিত? এটা হয়ে যাবে গ্রেট নিকোবর এবং ক্ষুদ্র আন্দামানের বা লিটল আন্দামান অ্যান্ড গ্রেট নিকোবরের মধ্যে রয়েছে, অর্থাৎ 52 নম্বরে সি হয়ে যাবে
53 নম্বরের হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে 9 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে। ডানকান প্রণালী কোথায় রয়েছে? দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান এর মধ্যে কিন্তু রয়েছে ডানকান প্রণালী। নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ কোন গিরিপথ দেখা যায়? অপশন হচ্ছে শিবকিলা, জজিলা, নাথুলা। তো সিকিমের জেলেপলা এটা হবে না, তাই 55 হচ্ছে শিবকিলা হয়ে যাবে হিমাচল প্রদেশের গিরিপথ যেটা রয়েছে যেগুলি আমাদের, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে হচ্ছে শিবকিলা। নাথুলা সিকিমে রয়েছে, নাথুলা গিরিপথ সিকিমে রয়েছে। নেক্সট, যে প্রাকৃতিক ফাঁক আড়াআড়িভাবে পর্বতের মধ্যে রাস্তা তৈরি করে তাকে কি বলে? সিংহ, বালিয়ারি, মালভূমি, গিরিপথ। অবশ্যই একে গিরিপথ বলবো, কেন কি না যেমন হচ্ছে শিবকিলা, তারপর হচ্ছে জজিলা এগুলি, তারপর হচ্ছে নাথুলা, এগুলি সব হচ্ছে একটি গিরিপথ। পৃষ্ঠীয় জলসম্পদ সর্বাধিক পাওয়া যায় কোথায়? গাঙ্গেয় সমভূমিতে, উত্তর পূর্ব ভারতে, উপদ্বীপীয় ভারতে না সিন্ধু সমভূমিতে? পৃষ্ঠীয় জল সম্পদের কথা বলছে। পৃষ্ঠীয় জল সম্পদ সর্বাধিক পাওয়া যায় গাঙ্গীয় সমভূমিতে। নেক্সট আমরা দেখে নেব যে সারণী 1 এবং সারণী 2কে সাজানোর কথা বলছে। বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ যেটা রয়েছে সেক্ষেত্রে আচ্ছা রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, অর্থাৎ যে হয়ে যাবে ধলি গঙ্গার সাথে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপ্রয়াগ। তারপরে হচ্ছে পরেরটা রয়েছে যেটা, সেটা হচ্ছে কর্ণপ্রয়াগের সাথে রয়েছে পিণ্ডার। রুদ্রপ্রয়াগের সাথে আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের মন্দাকিনী। এবং দেবপ্রয়াগের সাথে হচ্ছে যেটা রয়েছে ভাগীরথী। নেক্সট আবার একটা সাজানোর কথা এসছে এখানে, যেখানে গঙ্গা, সিন্ধু, যমুনা এবং গোদাবরী নদীগুলি দেওয়া আছে এবং অন্যদিকে বিভিন্ন ধরনের উপনদী। তাহলে গঙ্গার উপনদী হচ্ছে যেগুলি হচ্ছে গঙ্গার হচ্ছে গোমতী এবং কোশি। সিন্ধুর উপনদী যেগুলি হচ্ছে চন্দ্রভাগা এবং শতদ্রু। এবং আমরা দেখে নেব যে পরবর্তী যমুনার যে সমস্ত উপনদীগুলি রয়েছে। যমুনার উপনদী কোনটি হবে? জম্বলকেন নাকি ওয়েনগঙ্গা এবং ইন্দ্রাবতী? ওয়েনগঙ্গা এবং ইন্দ্রাবতী হচ্ছে আমাদের গোদাবরী, মানে দক্ষিণের গঙ্গা বা দক্ষিণের বৃহত্তম গঙ্গা, তার কিন্তু উপনদী হচ্ছে ওয়েনগঙ্গা এবং ইন্দ্রাবতী। সিন্ধু হচ্ছে চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী এরা। আর গোমতী, কোশি এরা হচ্ছে আমাদের গঙ্গার উপনদী। এবং যমুনার উপনদী হচ্ছে চম্বল এবং কেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী 61। যে জোড়াটি বিবেচনা করো সেটা হচ্ছে 1 নম্বরে রয়েছে, কি রয়েছে? একদিকে রয়েছে উপনদী আর একদিকে হচ্ছে প্রধান নদী। চম্বল রয়েছে, সোন রয়েছে, মানস রয়েছে। অর্থাৎ এই চম্বল হচ্ছে যমুনার উপনদী, তারপর হচ্ছে সোন হচ্ছে নর্মদার উপনদী, প্রধান নদী হচ্ছে নর্মদা, তার উপনদী হচ্ছে সোন। ব্রহ্মপুত্র প্রধান নদী, তার উপনদী হচ্ছে মানস। গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত এখানে জানতে চাওয়া হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, হুগলি নাকি সোন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবভিয়াসলি ব্রহ্মপুত্র। নেক্সট আমরা দেখে নেব 63 নম্বর কোয়েশ্চেন। ভারতের সিংভূম জেলায় কোথায় পলি মিশ্রিত সোনা পাওয়া যায়? এগুলি হচ্ছে শিমোগা, পালাচুর, লোরাতে নাকি রামগিরি? ভারতের সিংভূম জেলার কোথায় পলি মিশ্রিত সোনা পাওয়া যায়? পলি মিশ্রিত সোনা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে লোরাতে। নেক্সট, সিন্ধু নদীর কোন উপনদী হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? শতদ্রু, বিপাশা, ইরাবতী নাকি চন্দ্রভাগা? সিন্ধু কোন নদী হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে সুতলেজ বা শতদ্রু, এটি কিন্তু হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোন নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? অর্থাৎ দক্ষিণ থেকে এসে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। সোন তো পশ্চিম দিকে, পশ্চিম আইন একটি নদী যেটা আচ্ছা দক্ষিণ থেকে এসে উত্তর দিকে, আচ্ছা কৃষ্ণা, কাবেরী এগুলি পূর্ব দিকে প্রবাহিত নদী, গোদাবরী। তাহলে এই ক্ষেত্রে সোন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিম্নের কোন রাজ্যে জগ জলপ্রপাত রয়েছে? অবশ্যই কর্ণাটকে গেরসাপ্পা জলপ্রপাত বর্তমানে যেটা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব নিচে ভারতের কোন নদীকে জাতীয় নদী বলা হয়? গঙ্গাকে। নেক্সট 68 নম্বর, জম্মু কাশ্মীর রাজ্যের কোন নদীতে পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ নির্মিত হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা চন্দ্রভাগা। চন্দ্রভাগার উপরে কিন্তু আমাদের জম্মু কাশ্মীর রাজ্যের সবথেকে বৃহত্তম রেল ব্রিজ তৈরি হয়েছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে
যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, অবশ্যই সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট, ভারতের বৃহত্তম লেগুন কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা হয়ে যাবে ভারতবর্ষের বৃহত্তম লেগুন, উড়িষ্যা চিল্কা। পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা কার উপনদী? এগুলি হচ্ছে গোদাবরীর উপনদী, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা এবং ওয়ার্ধা। নেক্সট আমরা চলে যাব 72 নম্বর কোয়েশ্চেন। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? দক্ষিণ ভারতের বৃহত্তম নদী যদি বলা হয় অবভিয়াসলি গোদাবরী হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের কোন নদীটি বদ্বীপ গঠন করেনি? গঙ্গা, গোদাবরী, মহানদী নাকি তাপ্তি? সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি। এইগুলি কিন্তু বদ্বীপ গঠন করেনি। দক্ষিণ ভারতের বৃহত্তম বদ্বীপ গঠন করেছে যেটা গোদাবরী, এবং মহানদী এবং গঙ্গা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতে মেনলি যারা বদ্বীপ গঠন করেছে। এবং বৃহত্তম বদ্বীপ কিন্তু সুন্দরবনের যে বদ্বীপ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেখানে। গোদাবরী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? গোদাবরী হচ্ছে আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সাহাদ্রি। গোদাবরী হচ্ছে সাহাদ্রি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, বা পশ্চিমঘাট পর্বত বলা যেতে পারে। নেক্সট হচ্ছে 75 নম্বর কোয়েশ্চেন। পশ্চিম থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদীর উপনদীগুলিকে সাজানোর কথা বলা হচ্ছে, যেখানে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদীর উপনদীগুলি যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে একেবারে পশ্চিম দিকে তিস্তা, তারপরে সুবর্ণশ্রী, তারপর দিহং, তারপর লোহিত, অর্থাৎ অপশন এইচ দি কারেক্ট অ্যান্সার। সারণী একদিকে আর সারণী 2 এর মধ্যে মিল বলছে। একদিকে বিভিন্ন নদীগুলি রয়েছে এবং নদী তীরবর্তী শহর। গোমতী নদী রয়েছে লখনৌ শহরের তীরে, বা গোমতী নদীর তীরে লখনৌ শহরটি রয়েছে। ব্রহ্মপুত্র নদীর তীরে রয়েছে গুয়াহাটি। তারপরে রয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের গোদাবরী রয়েছে রাজমন্ড্রি শহরের তীরে, এবং কাবেরী হচ্ছে তিরুচিরাপল্লী। অর্থাৎ গোমতী লখনৌ, ব্রহ্মপুত্র গুয়াহাটি, গোদাবরী রাজমন্ড্রি এবং কাবেরী হচ্ছে তিরুচিরাপল্লী। সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? হিন্দুকুশ পর্বতশ্রেণী, হিমালয় পর্বতশ্রেণী, কারাকোরাম নাকি কৈলাস পর্বতশ্রেণী? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কৈলাস পর্বতশ্রেণী থেকে সিন্ধুর উৎপত্তি। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক নির্বাচন করো। কেরলে কোনো পূর্ববাহিনী নদী নেই। 2 নম্বরে হচ্ছে মধ্যপ্রদেশের কোনো পশ্চিম বাহিনী নদী নেই। আচ্ছা, কেরলের কোনো পূর্ববাহিনী নদী নেই, অবশ্যই কেরলের পূর্ববাহিনী নদী আছে, এবং মধ্যপ্রদেশেও পশ্চিম বাহিনী নদী রয়েছে, নর্মদা, তাপ্তি। তাহলে কোনোটি নয় হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব 79 নম্বর কোয়েশ্চেন। নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদী? ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম নদী বলা হলে গঙ্গা, যেটা 2510 বা 2525 কিমি কভার করছে যেটা, এবং টোটাল দৈর্ঘ্য। নিচের কোন নদীটি মার্বেল রক্স জলপ্রপাত রয়েছে? নর্মদা, কাবেরী, কৃষ্ণা নাকি মহানদী? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের নর্মদাতে মার্বেল রক্স জলপ্রপাত রয়েছে, নর্মদা নদীতে। 81 নম্বর কোয়েশ্চেন, যেটা নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে তৈরি হয়েছে? সেটা হচ্ছে কৃষ্ণা। নাগার্জুন সাগর বাঁধ তৈরি হয়েছে। গঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? ফতেপুর, ভাগলপুর হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর যেটা। আচ্ছা, গঙ্গার নদীর তীরে কোন শহরটি রয়েছে? কাশীও রয়েছে, ভাগলপুরও রয়েছে, কানপুরও রয়েছে, এই 3টি রয়েছে। তাহলে অবস্থিত নয় যেটা সেটা কিন্তু আচ্ছা, এখানে জানতে চেয়েছে গঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত নয়। গঙ্গার তীরে রয়েছে কানপুর রয়েছে, ভাগলপুর রয়েছে, ফতেপুর সিক্রি রয়েছে, উত্তর কাশী নেই। বৃষ্টিপাত বন্টন যমুনা গঙ্গা অববাহিকায় কমে যায় কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব এবং উত্তর থেকে দক্ষিণে, নাকি পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তরে, নাকি পূর্ব থেকে পশ্চিমে এবং দক্ষিণ থেকে উত্তরে? কি বলেছে? বৃষ্টিপাতের বন্টন যমুনা গঙ্গা অববাহিকায় কমে যায় কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে এবং দক্ষিণ থেকে উত্তরে। নিচের কোন কারণে নদীর নিম্ন ভাগে পলি দ্বারা রুদ্ধ হয়ে যায়? এক্ষেত্রে সঠিক হচ্ছে নদীর উপত্যকা প্রস্থ নিম্নভাগ, একদম নয়। আচ্ছা, তারপর কি বলছে? নদীর নিম্নভাগের বেগ কম, এটা হতে পারে। বদ্বীপ গঠিত হয় নদীর নিম্নভাগে।
আচ্ছা, এখানে বলেছে পলি দ্বারা রুদ্র হয়ে যায় যেটা নিম্নভাগ, তার কারণ হিসাবে কি রয়েছে? বদ্বীপ গঠিত হয় নদীর নিম্নভাগে। আচ্ছা, প্রায় সকল নদীর নিম্নভাগে জলসেচ করা হয়, তাই রুদ্ধ হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় পলি দ্বারা। তার কারণটা হচ্ছে সেটা হচ্ছে নদীর উপত্যকা প্রশস্ত এবং তার নদীর নিম্নভাগে বেগ কমে যায় এবং প্রায় সকল নদীর নিম্নভাগ জলসেচ করা হয়ে থাকে। 2 এবং 4 নম্বরটা সঠিক বলেই গুরুত্বপূর্ণ। না, তা কেন হবে? অর্থাৎ ভুল হচ্ছে কোথাও। বলেছে নিচের কোন কারণে নদী তার নিম্নভাগ পলি দ্বারা রুদ্ধ হয়ে যায়? সেক্ষেত্রে হয়ে যাবে নদীর উপত্যকা প্রশস্ত তার নিম্নভাগে, এটাও ঠিক। তারপরে কি বলছে নদীর নিম্নভাগের বেগ কম এবং নদীর বদ্বীপ গঠিত হয় নিম্নভাগে। এই 3টে কথা এখানে ঠিক রয়েছে। পলি মৃত্তিকা সম্পর্কিত নিম্নের সঠিক বিবৃতিটি নির্বাচন করো। অপসৃত পদার্থের মিশ্রণের জন্য এটি উর্বর হয়। তারপরে বলেছে সেটা হচ্ছে যে বিভিন্ন উপাদানের লবণের মিশ্রণের জন্য এটি উর্বর হয়। এর মৃত্তিকা সুন্দর, দানাবদ্ধ ও সচ্ছিদ্র। এটি নাইট্রোজেন ও হিউমাস সমৃদ্ধ। কোয়েশ্চেনটা ছিল যে পলিমৃত্তিকা সম্পর্কিত যেটা বিবৃতি। পলিমৃত্তিকায় কখনো নাইট্রোজেন এবং হিউমাস এটা তো থাকে, কিন্তু বাকি 3টে উপাদান কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে একদিকে সারণী 1 এবং সারণী 2 বলেছে, একদিকে ল্যাটেরাইট স্যালাইন মানে লবণাক্ত মৃত্তিকা, কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, লাল কাদামাটি। অন্যদিকে রয়েছে বিভিন্ন অঞ্চল, সমভূমি বা পাহাড় অঞ্চল। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে আমাদের যেটা হয়ে যাবে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় অপশন অনুযায়ী দেখে নেব। অর্থাৎ রাজমহল পাহাড়, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে রাজমহল পাহাড় হয়ে যাবে। তারপর হচ্ছে স্যালাইন বা লবণাক্ত মৃত্তিকা দেখা যাবে অবশ্যই যে অঞ্চলে, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে কচ্ছ বা যেটা হচ্ছে রাজস্থানের কচ্ছ লবণাক্ত অঞ্চল। এবং কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা সেটা হচ্ছে রাহার সমভূমিতে। এবং লাল কাদা মাটি দেখা যায় মহারাষ্ট্র। লাল কাদা মাটি দেখা যাবে, ভুল হচ্ছে, লাল কাদা মাটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাহার সমভূমি এবং কালো মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্রের সমভূমি অঞ্চলে। নেক্সট, রেগুর শব্দটি যুক্ত হয়েছে যে মাটির সাথে, সেটা হচ্ছে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখে নেব যে 88 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্যটি নির্বাচন করো। ভারতের মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে যুক্ত অত্যাধিক বৃষ্টিপাত, অরণ্য বিনাশ, অত্যাধিক কৃষিকাজ নাকি মাত্রার অতিরিক্ত পশুচারণ? এক্ষেত্রে ভারতবর্ষের মৃত্তিকা ক্ষয়ের সাথে যুক্ত যদি বলা হয় সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে অরণ্য তো বিনাশ করার ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছেই, তার সাথে মাত্রা অতিরিক্ত পশুচারণ। অত্যাধিক বৃষ্টি হলে তো মৃত্তিকা ক্ষয় তেমন হয় না, কারণ বৃষ্টিপাত হলেই তৃণভূমি এবং বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ তাড়াতাড়ি তারা বৃদ্ধি পাবে। অত্যাধিক কৃষিকাজের থেকেও গুরুত্বপূর্ণ যদি অপশন দিকে তাকাই তাহলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অরণ্য বিনাশ এবং মাত্রা অতিরিক্ত পশুচারণের জন্য কিন্তু সবথেকে বেশি মৃত্তিকা ক্ষয় হয়। কোন রাজ্যে সর্বাধিক পতিত ভূমি রয়েছে? সেক্ষেত্রে আমাদের মধ্যপ্রদেশ হয়ে যাবে অ্যাবসলিউটলি। আচ্ছা, মধ্যপ্রদেশের থেকেও রাজস্থান পারফেক্ট হবে, কেন রাজস্থানের মরুভূমি অঞ্চল বিস্তীর্ণ এলাকা কিন্তু ওখানে ব্যাডল্যান্ড রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান না থাকলে মধ্যপ্রদেশ হতো। লাল মাটি প্রধানত কোন রাজ্যগুলিতে দেখতে পাওয়া যায়? পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ ও হরিয়ানা। রাজস্থান, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। লাল মাটি দেখা যায় বেসিক্যালি আমাদের তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে এদিকে আমাদের কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। চাষিরা মৃত্তিকায় চুনের মিশ্রণ ঘটায়, তারা ভূমিতে কৃষিকাজ করে, কারণ চুন মৃত্তিকার কি করে? অপশন এতে বলছে চুন মৃত্তিকার জলধারণ ক্ষমতাতে সাহায্য করে, চুন মৃত্তিকার অম্লত্ব বাড়ায়, চুন মৃত্তিকার ক্ষারত্ব কমায়, চুনের আধিক্য উদ্ভিদ বৃদ্ধির সহায়তা করে। সঠিক উত্তর হচ্ছে চুন মৃত্তিকার যে জলধারণ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে না। চুন কি করে? মৃত্তিকার অম্লত্ব বা অ্যাসিডিটি সেটাকে কমিয়ে দেয়, তাই চুনকে ব্যবহার করা হয়। অর্থাৎ অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাব আমরা আবার একটি সারণী 1 বা একদিকে রয়েছে
সারণী 2 একদিকে রয়েছে কি যে লাল দোআঁশ মাটি, চুন সমৃদ্ধ শিরোজীয় মাটি, ধূসর ও খয়েরি মাটি, ল্যাটেরাইট মাটি, এবং অন্যদিকে অঞ্চল রয়েছে। লাল বা দোআঁশ মাটি যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং সাহাদ্রি অঞ্চল, অর্থাৎ ঠিক রয়েছে, একের সাথে একই মিল রয়েছে। তারপরে হচ্ছে আমাদের চুন সমৃদ্ধ গুজরাট এবং নিকটবর্তী অঞ্চল, ধূসর ও খয়েরি মিতি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ল্যাটেরাইট মিতি পশ্চিমঘাটের পশ্চিম প্রান্ত। অর্থাৎ যেটা ঠিক রয়েছে অপশন এ অনুযায়ী সবকটাই ঠিক রয়েছে। আর একবার লাল বা দোআঁশ মাটি দেখা যায় আমাদের নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতবর্ষের যে নদী বিস্তীর্ণ অঞ্চল দোআঁশ মাটি দেখা যায়। চুন সমৃদ্ধ মৃত্তিকা গুজরাট এবং আমাদের নিকটবর্তী অঞ্চলে দেখা যায় চুন, এবং ধূসর বা খয়েরি মাটি দেখা যায় পাঞ্জাব, পশ্চিম উত্তর ভারতে, হরিয়ানা, উত্তরপ্রদেশ। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিম অ্যাকচুয়ালি দক্ষিণ ভারত, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালায় সাহাদ্রি এলাকায়। যখন তুমি ভারতের কোনো অঞ্চল ভ্রমণ করবে তুমি লক্ষ্য করবে লাল মাটি। এই লাল রঙের মূল কারণটা কি? আচ্ছা, লাল মাটির যে গুণাগুণ, লাল মাটিতে কী থাকার জন্য লাল হয়ে থাকে সেটাই জানতে চাইছে এখানে। 93 নম্বর কোয়েশ্চেন বলছে ম্যাগনেসিয়ামের আধিক্য, হিউমাসের মিশ্রণ, ফেরিক অক্সাইডের উপস্থিতি, নাকি ফসফেটের যেটা মিশ্রণ। তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে 93, যে লাল দেখায় তার কারণ হচ্ছে ফেরাস অক্সাইড, অর্থাৎ এফি, যে ফেরাস অক্সাইড FeO, যেটা ফেরাস অক্সাইডের উপস্থিতির জন্য। যদি মৃত্তিকায় pH 9.2 তাহলে মাটির প্রকৃতি কী? কারণ 7 হলে নিরপেক্ষ, 7-এর নিচে হলে অ্যাসিড, এবং 7-এর বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয়। তাই 9 বলেছে, 9.2, তাই ক্ষারীয় বা অ্যালকালাইন হয়ে যাবে। মালাবার উপকূল কোন প্রকার মৃত্তিকার দ্বারা আচ্ছাদিত? পার্বত্য সমভূমি, কন্টক জাতীয়, ক্রান্তীয় পর্ণমোচী, না ক্রান্তীয় চিরহরিৎ। সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের ক্রান্তীয় চিরহরিৎ হয়ে যাবে মালাবার উপকূল। নেক্সট হচ্ছে 96 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি জীবমণ্ডল সংরক্ষণের অধিকারভুক্ত নয়? নীলগিরি, সুন্দরবন, নন্দাদেবী, এগুলি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ এক একটি। রেইনা, অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। 97 নম্বর যেটা, তেলেঙ্গানা অঞ্চলে কোন প্রকার উদ্ভিদ লক্ষ্য করা যায়? ক্রান্তীয় পর্ণমোচী, কন্টক জাতীয়, নাকি ক্রান্তীয় চিরহরিৎ, না উপক্রান্তীয় পর্ণমোচী। সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী। ক্রান্তীয় চিরহরিৎ হচ্ছে আমাদের দেখা যায় যেটা মালাবার উপকূলে, কিন্তু তেলেঙ্গানা অঞ্চলে দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী। নেক্সট হচ্ছে কোনটি ম্যানোগ্রোভ অরণ্য নয়? আমাদের ভিতর কণিকা একটি ম্যানোগ্রোভ। তারপরে রয়েছে গোয়া ম্যানোগ্রোভ দেখা যায়, ভেমনাথ গয়ালেও ম্যানোগ্রোভ অরণ্য দেখা যায়, কিন্তু ভোজ, এখানে গুজরাটের ভোজ, এখানে ম্যানোগ্রোভ অরণ্য দেখা যায় না। নেক্সট আমরা 99 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, যেখানে কি রয়েছে, নীলগিরি রয়েছে একদিকে, মানস রয়েছে, পাঁচমারি রয়েছে, শিমলিপাল, এগুলি একটা সংরক্ষিত বনভূমি, এবং অন্যদিকে কোন কোন রাজ্যে রয়েছে? নীলগিরি রয়েছে তামিলনাড়ুতে, তা হচ্ছে মানস রয়েছে আসামে। নেক্সট হচ্ছে পাঁচমারি রয়েছে কোথায়? পাঁচমারি রয়েছে মধ্যপ্রদেশ, এবং সিমলাপাল, ভিতরকানিকা, এগুলি সব উড়িষ্যাতে রয়েছে। নেক্সট 100 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক। এটি জিম করবেট রয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট আমরা চলে যাব 101 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্যগুলির মোট ভৌগোলিক অঞ্চলে, অর্থাৎ কোন রাজ্যগুলির মোট ভৌগোলিক অঞ্চলে 75% বনভূমি দ্বারা আচ্ছাদিত? ভারতবর্ষের শতাংশের হারে সবথেকে বেশি বনভূমি রয়েছে সেটা হচ্ছে মিজোরাম। তাহলে সঠিক উত্তর যেটা মিজোরাম থাকবে সেটা তো হবেই, তার সাথে দেখে নেব বাকি অঞ্চলগুলির সাথে মিল পেতে হবে আমাদের 101 নম্বরের কোয়েশ্চেন, অর্থাৎ অরুণাচল প্রদেশ, মেঘালয়, যেখানে 84-85% পর্যন্ত যেখানে আমাদের রয়েছে কি রয়েছে না বনভূমি রয়েছে। তাই রাজ্যগুলি 75%-এর বেশি বনভূমি রয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং মিজোরাম। সবথেকে শতাংশের হারে মিজোরাম রাজ্যে বেশি বনভূমি রয়েছে, এবং আয়তনের নিরিখে বনভূমি সবথেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ, এবং শতাংশের হিসাবে সবথেকে কম বনভূমি রয়েছে যে রাজ্যে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে দিল্লি, এবং আয়তনের নিরিখে যেটা রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে এগুলি। নেক্সট হচ্ছে সামাজিক বনসৃজন হলো কি? সামাজিক বনসৃজন সেটা হচ্ছে অপশন এতে বলছে ব্যক্তিগত জমিতে বিভিন্ন প্রকার উদ্ভিদের বৃদ্ধি। না, সামাজিক বনসৃজন ব্যক্তিগত জমিতে হবে না।
সামাজিক সহযোগিতার মাধ্যমে বনভূমির সংরক্ষণ। আচ্ছা, পরেরটা দেখছি সি বলছে সরকারের মালিকানাধীন জমিতে একই প্রকার উদ্ভিদের বৃদ্ধি, এটাও না। সরকারের মালিকানাধীন জমিতে ব্যবহারযোগ্য উদ্ভিদের বৃদ্ধি ও সংরক্ষণ, এই যে সংরক্ষণ কথাটা বেশি জোর দেওয়া হয়েছে, তাই অপশন ডিটা অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নিচের জোড়াগুলির কোনটি বা কোনগুলি সঠিক? একদিকে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ, এবং অন্যদিকে তাদের রিজিওনাল বা তাদের যে অঞ্চল সেইটার প্রকৃতি বা আবাসস্থল সম্পর্কে রয়েছে। আমরা দেখে নেব, ফার্স্ট রয়েছে রোজউড। রোজউড হচ্ছে কি না, রোজউড হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে কি জানতে চাইছে যে নিচের জোড়াগুলির মধ্যে কোনগুলি সঠিক, অর্থাৎ জোড়া দেওয়াই রয়েছে। রোজউড হচ্ছে কর্ণাটক এবং কেরলের পশ্চিম ঘাটের ঢালে দেখা যায়, এটা একদম ঠিক রয়েছে। এবং স্পুরুস রয়েছে পশ্চিম হিমালয়ের 2100 থেকে 3600 মিটার উচ্চতা, এটাও ঠিক রয়েছে। কিন্তু ওয়ালনাট পূর্ব হিমালয়ের নিম্ন উচ্চতায় নয়। পরেরটা আমরা দেখে নেব 104 নম্বর কোয়েশ্চেন। 104 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, যখন কোনো ব্যক্তি ম্যাঙ্গালোর অর্থাৎ পশ্চিম থেকে চেন্নাইয়ের পূর্ব দিকে ঘোরে, তখন সে কোন প্রকৃতির বনভূমি ক্রমানুসারে পশ্চিম থেকে পূর্বে দেখবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সে হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী প্রথমে দেখবে, তারপর ক্রান্তীয় চিরহরিৎ, তারপর ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বা ক্রান্তীয় শুষ্ক। নেক্সট হচ্ছে আবার একদিকে রয়েছে সারণী বা আর একদিকে রয়েছে সারণী 2, একদিকে রয়েছে বিভিন্ন বনভূমির প্রকৃতি এবং অন্যদিকে রয়েছে তার অঞ্চল। 105 নম্বর কোয়েশ্চেন। তাহলে প্রথমে হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় শিলং অঞ্চলে, আমাদের মেঘালয়ের শিলংয়ে, যেখানে দেখা যায় মৌসুমি যেটা দেখা যাবে অবশ্য নীলগিরি হয়ে যাবে। নাতিশীতোষ্ণ হচ্ছে যেটা রয়েছে শিবালিক অঞ্চলে, এবং আমাদের ম্যানোগ্রোভ হচ্ছে পশ্চিমবঙ্গে দেখা যায়। নেক্সট আমরা দেখে নেব নিম্নলিখিত কোনটি অভয়ারণ্য? জলদাপাড়া, গরুমারা, করবেট সবকটি হচ্ছে আমাদের অভয় অরণ্য। একদিকে জীব সংরক্ষণ এবং অন্যদিকে রাজ্যগুলি রয়েছে, মানস রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের আসামে, মানস রয়েছে আসামে, নকরেক রয়েছে মেঘালয়, মান্নান রয়েছে তামিলনাড়ু এবং নন্দাদেবী উত্তরাখণ্ড। ভারতবর্ষে কোন ধরনের বনভূমি সবথেকে বেশি আয়তনে দেখা যায়? পার্বত্য আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি, নাকি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী হয়ে যাবে? এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট, ভারতের কত শতাংশ বনভূমি রয়েছে? ভারতবর্ষে প্রায় 22% রয়েছে, এবং কোনো একটা দেশের মোট 33% বনভূমি থাকা আবশ্যক, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যেটা 21.94% বা প্রায় 22% পর্যন্ত রয়েছে। সারণী 1 এবং সারণী 2 ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ এবং বার্ষিক বৃষ্টিপাত যেটা দেখা যায়। ক্রান্তীয় চিরহরিৎ যে অরণ্য, সেখানে কিন্তু আমরা কত বৃষ্টিপাত দেখতে পাই? অপশনের দিকে তাকাতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ যেটা, সেটা হচ্ছে যেটা মরু বনভূমি, যা মরুভূমি বনভূমিতে দেখা যায়। ক্রান্তীয় পর্ণমোচী বনভূমিতে চিরহরিৎ, যেটা হচ্ছে চিরহরিতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে 200 সেমির বেশি। ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি থেকে যেটা হচ্ছে 100 থেকে 200 হয়ে থাকে, এবং ক্রান্তীয় শুষ্ক যেটা মরু বনভূমিতে হয়ে থাকে 50 থেকে 100, এবং ক্রান্তীয় শুষ্কতে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাব, মৌসুমি বায়ু কোন সময় পাঞ্জাব সমভূমি থেকে প্রত্যাবর্তন করে? জুলাইয়ের মাঝামাঝি, সেপ্টেম্বরের মাঝামাঝি, অক্টোবরের মাঝামাঝি, নাকি ডিসেম্বরের শেষে? সঠিক উত্তর হয়ে যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু মৌসুমি বায়ু পাঞ্জাব সমভূমি থেকে আবার প্রত্যাবর্তন করে। ভারতবর্ষের উত্তর পশ্চিম উপকূলে পশ্চিমী ঝঞ্ঝা কোন বৃষ্টিপাত ঘটায়? সেটা হচ্ছে শীতকালে, যেটা হচ্ছে শীতকালে কিন্তু ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টিপাত ঘটায়।
113 নম্বর কোয়েশ্চেন, ভারতবর্ষের বৃহত্তম কয়লা ক্ষেত্রটি হলো তালচের, বোকারো, চন্দ্রপুরা নাকি ঝরিয়া? বৃহত্তম যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে ঝরিয়া। রাজস্থানের পশ্চিম উপকূল দেখা যায় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় আর্দ্র শুষ্ক জলবায়ু অঞ্চল নাকি আমাদের উষ্ণ মরু জলবায়ু অঞ্চল নাকি উপক্রান্তীয় শুষ্ক জলবায়ু অঞ্চল? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের পশ্চিম উপকূলে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল দেখা যায়। কোন রাজ্যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর বৃষ্টিপাত ঘটায়? অবভিয়াসলি তামিলনাড়ু, এই কারণে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। কোনটি ভারতের মৌসুমী বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করে? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের লা নিনা। ভারতের যে মৌসুমী বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা বা খরা বা অধিক বৃষ্টিপাত এই বিষয়টি তৈরি করে থাকে লা নিনা, লা নিনা কেন, এল নিনো। তারপরে আমরা দেখে নেব পরবর্তী 117 নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কোনটি মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ নয়? তিব্বত মালভূমি, হিমালয়, আরাবল্লী নাকি জেট প্রবাহ? সঠিক উত্তর হয়ে যাবে মৌসুমী বায়ুর উৎপত্তি হিসাবে তিব্বত মালভূমি, হিমালয় এবং জেট প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখানে আরাবল্লী পর্বতের রোল নেই। ভারতের কোন অঞ্চলে শীতকালে পশ্চিমী বায়ু ঝঞ্ঝায় প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে? তামিলনাড়ু উপকূল, অন্ধ্র উপকূল, উড়িষ্যা উপকূল নাকি পাঞ্জাব উপকূল? পশ্চিমী ঝঞ্ঝা এই বিষয়টি কিন্তু হয়ে থাকে আমাদের যেটা পাঞ্জাবে যেটা রয়েছে বা বৃষ্টিপাত হয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় যেটা, সেটা হচ্ছে পাঞ্জাব, শীতকালে অবশ্যই। নেক্সট হয়ে যাবে 119 নম্বর কোয়েশ্চনে, ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাত কত হয়ে থাকে? 120 সেন্টিমিটার বা 100 থেকে 150 সেন্টিমিটার হয়, সেই অনুপাতে উত্তরটি হয়ে যাবে 118 সেমি। হচ্ছে ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 118 সেন্টিমিটার। 120 নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় না? ছোটনাগপুর মরুভূমি অঞ্চলে হয়, পূর্ব হিমালয় হয়, মহারাষ্ট্র হয়, কিন্তু দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু তার প্রভাবে কিন্তু তামিলনাড়ু যে রাজ্যে সেখানে হয় না, কেন প্রত্যাবর্তন মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয়ে থাকে। এই 121 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে কত শতাংশ বৃষ্টিপাত ঘটায়? ভারতবর্ষের প্রায় 80% উপরে, অর্থাৎ অপশন অনুযায়ী এখানে 75 থেকে 90% পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে হয়ে থাকে। 122 নম্বর কোয়েশ্চেন, কোন বনভূমি অঞ্চলে বার্ষিক উষ্ণতা 23 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক বৃষ্টিপাত 75 থেকে 100 সেমি দেখা যায়? যে উষ্ণতা হচ্ছে 23 থেকে 27 এবং বৃষ্টিপাত 75 থেকে 100 হয়ে থাকে, সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ না, যেখানে বৃষ্টিপাত 200 সেমির বেশি বৃষ্টিপাত হয়। তাহলে অপশন অনুযায়ী যেখানে 100 থেকে 200 সেমি বৃষ্টি হয় সেটি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, তাহলে 75 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটারের নিচে বৃষ্টিপাত হয় থাকে ক্রান্তীয় শুষ্ক বনভূমি অঞ্চলে, এবং যেখানে 23 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার থাকে বা উষ্ণতা থাকে। তারপর 123 নম্বর কোয়েশ্চেনের উত্তর দেখে নেব, ভারতের সর্ববৃহৎ ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা? সর্ববৃহৎ ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্র কথা বলছে সিদ্রাপং, হচ্ছে ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। শিব সমুদ্রম নাকি সালাল, নাপ্তা ঝাঁকরি? নাপ্তা ঝাঁকরি হয়ে যাবে ভারতবর্ষের সর্ববৃহৎ ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্র, নাপ্তা ঝাঁকরি হয়ে যাবে সঠিক উত্তর। বিজয়নগর লৌহ ইস্পাত কেন্দ্রটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল? সেক্ষেত্রে চতুর্থ, অষ্টম, সপ্তম না তৃতীয়? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিজয়নগর লৌহ ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছিল। 125 নম্বর কোয়েশ্চেনটা দেখব, থর্নওয়েটের জলবায়ু শ্রেণীবিভাগ ভারতবর্ষের বলতে কি বোঝানো হয়েছে? উপমেরু জলবায়ু, আর্দ্র জলবায়ু, মেরু জলবায়ু নাকি শুষ্ক উপ আর্দ্র জলবায়ু? থর্নওয়েট তার জলবায়ু শ্রেণীবিভাগে ভারতের বলতে বোঝাতে চেয়েছেন মেরু জলবায়ুকে। 126 নম্বর প্রশ্ন, সঠিক বিবৃতিটি বিবেচনা করুন যেখানে, সেটা হচ্ছে চেরাপুঞ্জি গারো পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত। একদম ঠিক রয়েছে কি এটা? আচ্ছা না, চেরাপুঞ্জি সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উচ্চতায় অবস্থিত, এটিও ঠিক নয়, তাই কোনোটিই নয়। ভারতের কোন শহর দুটি সর্বাধিক গড় বৃষ্টিপাতের পার্থক্য লক্ষ্য করা যায়? জব্বলপুর ও নাগপুর, মুম্বাই ও পুনে, কলকাতা ও ভুবনেশ্বর নাকি গুয়াহাটি ও শিলং? অ্যাকচুয়ালি মুম্বাই এবং পুনে এই দুটি স্থানে কিন্তু আমাদের বৃষ্টিপাতের পার্থক্য লক্ষ্য করা যায়, প্রতিবার ঢাল এবং অনুবার ঢালে যে ব্যাপারটা রয়েছে। এরপর হচ্ছে 128 নম্বর কোয়েশ্চেন, জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী শহরগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজান, যেখানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথমে কোথায় থেকে কোথায় হয় আর কি। আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম কলকাতা, তারপরে এলাহাবাদ, তারপরে আহমেদাবাদ, এইভাবে যায়। এলাহাবাদ,
প্রথমে হচ্ছে কলকাতা, তারপর এলাহাবাদ, তারপর আহমেদাবাদ। নেক্সট, কোনটি মৌসুমি বায়ুপ্রবাহের প্রধান নিয়ন্ত্রক? অপশন এতে বলছে অবস্থান, তাপীয় ধ্রুবক, নাকি ঊর্ধ্ব বায়ু সঞ্চালন, দ্য ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন। অবভিয়াসলি মৌসুমি বায়ুপ্রবাহের ক্ষেত্রে এই সবগুলি নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস হিসেবে কাজ করে থাকে। একটা হচ্ছে অবস্থান, দুই হচ্ছে তাপীয় ধ্রুবক, এবং হচ্ছে ঊর্ধ্ব বায়ু সঞ্চালন YTCZ। এর পরবর্তী আমরা দেখে নেব 140 নম্বর প্রশ্ন। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয়ের মৌসিনরামে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত হয়ে থাকে? অপশনতে বলছে 1221 সেমি, 795 সেমি, 1150 সেমি, নাকি 1000 সেন্টিমিটার। সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রায় 1221 অর্থাৎ 1221 সেন্টিমিটার গড় বৃষ্টিপাত হয়ে থাকে। 1220 থেকে 1225 অর্থাৎ 1221 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। 131 নম্বর প্রশ্ন, সোমাসলা বাঁধ ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে? কর্ণাটকা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নিম্নলিখিত কোন অঞ্চলে তাপমাত্রার প্রসার সর্বাধিক? মাদ্রাজ, মুম্বাই, দিল্লি, নাকি ত্রিবান্দ্রম? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে তাপমাত্রার প্রসার সর্বাধিক বা প্রসার সেটা কিন্তু সর্বাধিক দিল্লিতে। নেক্সট হচ্ছে শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত যেটা হয়ে থাকে শীতকালে সেটা হয়ে থাকে মেনলি পশ্চিমী ঝঞ্ঝার কারণে। পাঞ্জাব, উত্তরপ্রদেশের উত্তরাংশ, উত্তর দিল্লি এবং হরিয়ানা এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এরপরে আমরা দেখে নেব মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা অনেক কারণ আছে। এর মধ্যে প্রধান হলো মৌসুমী বায়ুর দেরিতে আগমন, না এটা হতে পারে মৌসুমী বায়ুর আড়াআড়ি প্রস্থান, আচ্ছা খুব দীর্ঘ সময় ধরে শুষ্কতা, হ্যাঁ এটা একটা খামখেয়ালি, দীর্ঘ সময় ধরে শুষ্কতা। নেক্সট হচ্ছে পাঞ্জাব সমভূমি থেকে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে কোন মাসে? জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নাকি ডিসেম্বরের শেষে? সঠিক উত্তর হয়ে যাবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে পাঞ্জাব থেকে আমাদের মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে এবং এর ফলে তামিলনাড়ু উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিপাত ঘটে তার কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিপাত ঘটে তার কারণ হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর যে ঋতু সেই কারণে কিন্তু হয়ে থাকে। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি ভিতরের অংশে বার্ষিক বৃষ্টিপাত 60 সেমির কম, এর প্রধান কারণটা কি? এটি একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, এটি বায়ুপ্রবাহের সঙ্গে সমান্তরালে অবস্থিত, উপকূল থেকে দূরে অবস্থিত, নাকি বৃষ্টি প্রদানকারী মেঘের অনুপস্থিতি? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। দাক্ষিণাত্য মালভূমির ভিতরের অংশে বার্ষিক বৃষ্টিপাত 7 সেন্টিমিটার কম, এর প্রধান কারণ এই এটি একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, শ্যাডো রিজিয়ন, এটা শ্যাডো রেন এরিয়া। এই জন্য এই দাক্ষিণাত্য মালভূমির ভিতরের অংশে যেখানে বার্ষিক বৃষ্টিপাত 60 সেমির কম হয় কারণ এটি একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের কারণে। নেক্সট আমরা দেখে নেব 138 নম্বর কোয়েশ্চেন, কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয়েছিল কত সালে? 1991 সালে, 1973 সালে, 1972 সালে, 1984 সালে। কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের কোনটি আর্দ্র অঞ্চল? আর্দ্র অঞ্চল যদি বলা হয় মহাবালেশ্বর, চিরাপুঞ্জি, উটি, নাকি মৌসিনরাম? সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের মৌসিনরাম, তাই এটি আর্দ্র অঞ্চল হিসেবে পরিগণিত হবে অপশন অনুযায়ী। 140 গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ কি? ক্রান্তীয় অবস্থান, সমুদ্রের সান্নিধ্য, পশ্চিমঘাট, নাকি হিমালয়? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতের জন্য। নেক্সট, কোন অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 50 সেমির কম? অবশ্যই এটা আমাদের কাশ্মীরের যে রয়েছে কাশ্মীরের লে যে অঞ্চল সেখানে হয়ে যাবে সঠিক। নেক্সট, নিম্নের কোন বন্দরটি পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দরের উদাহরণ? অপশন এ হচ্ছে হলদিয়া, বি হচ্ছে বিশাখাপত্তনম, সি হচ্ছে চেন্নাই, ডি হচ্ছে পারাদ্বীপ। একমাত্র এখানে বলেছে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে বিশাখাপত্তনম বন্দরে, যাকে ডলফিন নোজ বলা হয়ে থাকে। নিম্নলিখিত কোন কয়লা খনি ও রাজ্যের মধ্যে মিল নেই?
ঝরিয়া রানীগঞ্জ ঝরিয়া ঝাড়খণ্ড ঠিক রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে সোহাগ ছত্তিশগড়ে ঠিক রয়েছে, সিঙ্গারেনি অন্ধ্রপ্রদেশে ঠিক রয়েছে, কিন্তু তালচেরটা হচ্ছে উড়িষ্যা, মহারাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। নেক্সট আমরা দেখে নেব কয়লা উৎপাদনে ভারতের স্থান কত বর্তমানে। কয়লা উৎপাদনে পৃথিবীতে চীনের পরে দ্বিতীয় স্থান অধিকার করে ভারত। কোন জোড়াটি সঠিক? সেক্ষেত্রে হচ্ছে কয়ব্রা কয়লা খনি উড়িষ্যাতে রয়েছে, এটা ঠিক। আচ্ছা, কোন জোড়াটি সঠিক এখানে জানতে চেয়েছে, যেটা ক্ষেত্রী তামার খনি রাজস্থান, এটা ঠিক রয়েছে। কোডারমা অভ্রখনি ঝাড়খণ্ড, এটাও ঠিক রয়েছে। কোরবা, এটা উড়িষ্যা না, কোরবা হচ্ছে ছত্তিশগড়ে রয়েছে। তাই সঠিক উত্তর হবে বি 2 এবং 3, অপশন বি। একদিকে রয়েছে তালিকা 1 এবং তালিকা 2। কয়লা, কয়লার জন্য বিখ্যাত যেটা সেটা হচ্ছে করণপুর, অর্থাৎ একের হচ্ছে 2। তারপরে হচ্ছে কি রয়েছে, তাই কি, আচ্ছা, হ্যাঁ, করণপুর হলো। তো হচ্ছে সোনা কোথায়, সোনা যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের সোনা যেটা সেটা হচ্ছে হয়ে যাবে হুটি। এরপর হচ্ছে অভ্র, তো যেটা অভ্রতে হচ্ছে যেটা রয়েছে অভ্র হচ্ছে যেটা সেটা হচ্ছে নেল্লুর, এবং ম্যাঙ্গানিজ হচ্ছে ভান্ডারা। আরেকবার বলি, 146 নম্বরের যে কোয়েশ্চেনটা রয়েছে সোনার খনি রয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের হুটিতে। তারপরে কয়লা খনি রয়েছে করণপুরে, এবং সোনার খনি হুটি, অভ্র নেল্লুর, ম্যাঙ্গানিজ ভান্ডারা। পরবর্তী আমরা দেখে নেব গন্ডানা কয়লা কোন কোন তালিকা রয়েছে। আচ্ছা, লিগনাইট, খনিজ তেল, বক্সাইট। আচ্ছা, অপশন অনুযায়ী দেখতে হবে। তাহলে গন্ডানা কয়লা যেটা সেটা হচ্ছে কোথায় দেখা যায়, গন্ডানা কয়লা হচ্ছে তালচের হয়ে যাবে, এবং লিগনাইট হচ্ছে যেটা সেটা হচ্ছে নেভেলিতে, খনিজ তেল পাওয়া যায় কালালতে, বক্সাইট হচ্ছে লোহারডাঙ্গাতে। নেক্সট, ভারতের সর্বাধিক কোথায় তামা সঞ্চিত রয়েছে? অবভিয়াসলি উত্তরটি রাজস্থানের ক্ষেত্র হয়ে যাবে বা ক্ষেত্রী। ভারতের কোনটি পৃথিবীর মধ্যে সর্বাধিক উৎপাদিত হয়? আকরিক লোহা, অভ্র, ম্যাঙ্গানিজ নাকি বক্সাইট? এক্ষেত্রে এইগুলির মধ্যে সবথেকে বেশি উৎপাদিত হয়ে থাকে অভ্র বা মাইকা। নেক্সট আমরা চলে যাব 150 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি মধ্যপ্রদেশের কোন স্থানে হীরা পাওয়া গেছে? অপশন এ বলছে জব্বলপুর, বি হচ্ছে পান্না, সি হচ্ছে রেগুয়া, ডি হচ্ছে চিন্দুয়ারা। সঠিক উত্তর হবে পান্না। পান্না হচ্ছে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম হীরের খনি। ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম কোন রাজ্য? উড়িষ্যা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ হচ্ছে বর্তমানে ম্যাঙ্গানিজ উৎপাদনে সবথেকে বৃহত্তম রাজ্য। 152 নম্বর কোয়েশ্চেন, কুদ্রেমুখ খনিটি কোথায় রয়েছে? কুদ্রেমুখ খনিটি রয়েছে চিকমাগালুর। কুদ্রেমুখ এটা রয়েছে চিকমাগালুরে রয়েছে, যেখানে আমাদের কফি গবেষণা কেন্দ্র রয়েছে। 153 অ্যালুমিনিয়ামের আকরিক কি? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। নেক্সট হচ্ছে নিম্নের কোন রাজ্যে কোনো রেলপথ নেই? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম, যদিও বর্তমানে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, রেল লাইন প্রকল্প। জিপসাম সর্বাধিক উৎপাদন হয় উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? অবভিয়াসলি রাজস্থান হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল ডিগবয় হয়ে যাবে সঠিক উত্তরের ক্ষেত্রে। 157 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে যাব, যেখানে রয়েছে তালিকা 1 এবং তালিকা 2। একদিকে রয়েছে যে বিভিন্ন ধরনের আচ্ছা যে সমস্ত খনিজ দ্রব্য, আর অন্যদিকে তাদের খনিজ ভাণ্ডার। অভ্র, হীরা, ম্যাঙ্গানিজ এবং তামা। অভ্র যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের যে রয়েছে কি না, অভ্র হচ্ছে, আচ্ছা, অভ্র বা মাইক্রা হচ্ছে যেটা হচ্ছে হাজারিবাগ হয়ে যাবে। হীরের খনি রয়েছে পান্নাতে। তারপরে রয়েছে যেটা সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, যেটা রয়েছে বেলারি, এবং তামা হচ্ছে চিন্দওয়ারা মধ্যপ্রদেশের। তো ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। 158 নম্বর, ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? 194, 180, 175 নাকি 167 কিমি প্রতি ঘন্টা?
সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 180 কিমি। বন্দে 18 নামে ওইটি পরিচিত ছিল, বর্তমানে বন্দে ভারত ট্রেন 18 নামে পরিচিত। 180 হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তীকালে আমরা দেখে নেব 159 নম্বর কোয়েশ্চেন, যেটা কোন রাজ্যে আয়তনে 90%, কোন রাজ্যে ভারতের 90% কয়লা রয়েছে। এটা ভারতবর্ষের সবথেকে বেশি কয়লা মজুত রয়েছে ঝাড়খণ্ড, তাই সেই অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে 90% রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ জুড়ে। এরপর আমরা দেখে নেব 160 নম্বর কোয়েশ্চেন, বিদ্যুৎ উৎপাদনে ভারতের কোন উৎসটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি তাপ শক্তিতে, অর্থাৎ তাপবিদ্যুৎ উৎপাদন করতে কয়লা। বোম্বে হাইতে তেল উৎপাদনের সূচনা হয়েছিল কত সালে। অপশন এতে বলছে সেটা হচ্ছে 1974, 1975, 1990, নাকি 1970, না 1978। সঠিক উত্তর হচ্ছে 1974 সালে প্রথম বোম্বে হাইতে তেল উৎপাদন শুরু হয়েছিল। প্রবাল শহর কাকে বলা হয়। ভারতবর্ষের প্রবাল শহর নামে পরিচিত সেটা হচ্ছে তুতিকুরিন। তুতিকুরিনকে ভারতের প্রবাল শহর বলা হয়ে থাকে। 163 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম ওয়াইফাই যুক্ত ট্রেন দ্য গোল্ডেন চ্যারিটি, বন্দে ভারত নাকি শতাব্দী না কাঞ্চনকন্যা। সঠিক উত্তর হচ্ছে দ্য গোল্ডেন চ্যারিয়ট হয়ে যাবে। ভারতের প্রথম ওয়াইফাই যুক্ত ট্রেন হচ্ছে দি গোল্ডেন চ্যারিয়ট। রাজস্থানের ক্ষেত্রী কোন খনিজের জন্য বিখ্যাত। তামার খনির জন্য বিখ্যাত। 165 নম্বর কোয়েশ্চেন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কোন খনিজের জন্য বিখ্যাত। সোনার খনির জন্য বিখ্যাত। 166, ভারতের পারমাণবিক উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে। রূপা, সোনা, ইউরেনিয়াম নাকি তামা। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষের পারমাণবিক যে শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মধ্যে এই ইউরেনিয়াম 236কে ব্যবহার করা হয়ে থাকে জ্বালানি হিসাবে। নেক্সট হচ্ছে লুনেজ পেট্রোল উৎপাদক অঞ্চল কোন রাজ্যে অবস্থিত। গুজরাট, মহারাষ্ট্র, অসম নাকি কেরল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে লুনেজ পেট্রোল উৎপাদক অঞ্চল রয়েছে গুজরাট রাজ্যের মধ্যে। পরবর্তী 168 নম্বর কোয়েশ্চেন, যেখানে আমরা দেখে নেব যে গুজরাটের বৃহত্তম তৈল খনিটির নাম কি। সানন্দ, কলল, আঙ্কলেশ্বর নাকি বান্দি। সঠিক উত্তর হচ্ছে আঙ্কেলেশ্বর, সেটি গুজরাটের বৃহত্তম তৈল খনি। ঊর্ধ্ব আসামের নতুন তৈল খনিটির নাম কি হয়ে যাবে। সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে আমরা দেখে নেব নাহার কাটিয়া ও মোরান, আঙ্কালেশ্বর ও নবগ্রাম, কালাল ও সুভাষন নাকি ডিব্রুগড়। ডিব্রুগড় হচ্ছে সব থেকে প্রাচীনতম এবং ঊর্ধ্ব আসামের নতুন তৈল খনি হচ্ছে নাহার কাটিয়া ও মোরান। এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 170 নম্বর কোয়েশ্চেনটি দেখে নেব, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি। NH-44 হয়ে যাবে বর্তমানে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। নেক্সট 171 নম্বর কোয়েশ্চেন, যেটা আমরা দেখে নেব পরবর্তীকালে, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু কত সালে উদ্বোধন হয়েছিল। 2014, 21, 17 না 2015 সালে। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 2017 সালে। ভূপেন হাজারিকা অসমের বাসিন্দা যিনি, 2017 সালে তার নামেই এই ভূপেন হাজারিকা সেতুটি উদ্বোধন করা হয়েছিল। ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুতের ভিত্তিতে নিম্নলিখিত ক্ষেত্রগুলি সাজানোর কথা বলা হয়েছে। মানে ভারতবর্ষের যে বিদ্যুৎ ব্যবহার করা হয় অর্থনৈতিক ক্ষেত্র হিসাবে সবথেকে বেশি যেখানে, সেটা হয়ে যাবে অবভিয়াসলি সেটা হচ্ছে যে শিল্প, তারপরে গার্হস্থ্য খরচ, তারপরে হয়ে থাকে কৃষিকাজ এবং শেষে পরিবহন। অপশন ডি অ্যাবসলিউটলি কারেক্ট, শিল্প। তারপরে হচ্ছে আমাদের যে পরিবার, গার্হস্থ্য অর্থাৎ আমাদের আমাদের যে বিভিন্ন পরিবার অর্থাৎ বাড়িতে যে সমস্ত বিদ্যুৎ খরচ করা হয় বা সেই সংক্রান্ত। তারপরে রয়েছে কৃষিকাজ এবং শেষে রয়েছে পরিবহন ক্ষেত্রে বিদ্যুৎকে ব্যবহার করা হয় অর্থনৈতিক ক্ষেত্র হিসাবে। 173, নিম্নের কোন রাজ্যে লিথিয়াম পাওয়া গেছে। অপশন এতে বলছে ঝাড়খণ্ড, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি হচ্ছে কেরালা। সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। লিথিয়াম পাওয়া যায়নি। লিথিয়াম অতি সাম্প্রতিককালে জম্মু কাশ্মীরে
লিথিয়ামের খোঁজ পাওয়া গেছে। বাকি ঝাড়খণ্ড এবং রাজস্থান, মধ্যপ্রদেশে এই রাজ্যগুলিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে। লিথিয়াম পাওয়া যায়নি। যেটা কেরালাতে যেটা গুরুত্বপূর্ণ পাওয়া যায় সেটা হচ্ছে মোনাজাইট বা যেটা হচ্ছে আমাদের সিলিকা যেটা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ভারতের কফি রপ্তানিতে বিশ্বে কততম স্থান অধিকার করে। কফি রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান করে ব্রাজিল, কিন্তু বর্তমানে ভারতের স্থান কত? সেক্ষেত্রে হয়ে যাবে ভারত কফি রপ্তানিতে বিশ্বে যে স্থানটা অধিকার করে পঞ্চম স্থান অধিকার করে থাকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 175 পৃথিবীতে ভারতের চা রপ্তানিতে কত স্থান অধিকার করে? চতুর্থ স্থান অধিকার করে। ভারত পৃথিবীতে চতুর্থ চা রপ্তানিকারক দেশ এবং পঞ্চম কফি রপ্তানিকারক দেশ। তারপরে দেখে নেব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল দার্জিলিংয়ের সিদ্রাপং হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কোন বন্দরকে দক্ষিণ পশ্চিম উপকূলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? দক্ষিণ পশ্চিম উপকূলের কথা বলছে। ভারতের প্রবেশদ্বার তো মুম্বাইকে বলা হয়, কিন্তু দক্ষিণ পশ্চিম উপকূলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে কোচিন যে বন্দর রয়েছে তাকে। নেক্সট হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কি? জাতীয় জলপথ না, জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প। 178 হয়ে যাবে অপশন বি। এটা হচ্ছে আমাদের সোনালী চতুর্ভুজ। চম্বল নদীতে কোন জলধারটি অবস্থিত? নাগার্জুন না কৃষ্ণাতে? পাঁচসাগর, গোবিন্দসাগর নাকি গান্ধী সাগর? 179 হচ্ছে চম্বল রয়েছে গান্ধী সাগর, যেটা 179-এ। 180 নম্বর কোয়েশ্চেন, কোন জোড়াটি সঠিকভাবে সাজানো নেই? তারাপুর মহারাষ্ট্র ঠিক রয়েছে। তারপরে হচ্ছে যেটা রাউতভাটা রাজস্থান এটাও রয়েছে, কালাপোক্কাম তামিলনাড়ুতে রয়েছে, কিন্তু নারোরা এটা উত্তরপ্রদেশের সাথে যুক্ত, পাঞ্জাব নয়। নেক্সট আমরা দেখে নেব কোন কয়লা বাদামি কয়লা নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে যেটা লিগনাইট। লিগনাইট হচ্ছে বাদামি কয়লা। অ্যান্থ্রাসাইট হচ্ছে সাদা রঙের হয়ে থাকে, পিট কয়লা কালো, বিটানোস হচ্ছে খয়েরি বাদামি রঙের হয়ে থাকে। ভারতের বিদ্যুৎ উৎপাদনের কোন উৎসের সঞ্চয়ের ব্যবহার সর্বাধিক? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস নাকি পারমাণবিক বিদ্যুৎ? 182 সঠিক উত্তর হয়ে যাবে কয়লা ব্যবহার করা হয়ে থাকে। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কত সালে চালু হয়েছিল? মহারাষ্ট্রে এটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে 1969 সালে। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল যেটা পোখরানে। 184-এর অপশন বি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কয়না জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে মহারাষ্ট্রে। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং 186 নম্বরের কোয়েশ্চেনে যাওয়ার আগে বাকি যেগুলি বলে দিই। বিদর্ভ যেটা রয়েছে এটি আমাদের রয়েছে যেটা সেটা রয়েছে, এটা কোথায় রয়েছে? এটা মহারাষ্ট্রের। আচ্ছা, গুজরাট, রাজস্থান এগুলাতে গুজরাটে রয়েছে সৌরাষ্ট্র, রাজস্থানের আগে নাম ছিল রাজপুতানা, মহারাষ্ট্রের আগে নাম বোম্বে। কয়না জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে মহারাষ্ট্রে। নেক্সট 186 নম্বর কোয়েশ্চেন, যেখানে 186 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। কোন রাজ্যে কুলান অ্যাকচুয়ালি এটা হবে কুদানকুলান পারমাণবিক কেন্দ্রটি রয়েছে? এটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে, যেটা অপশন ডি 186-এর উত্তরটি হয়ে যাবে। তারপরে বলছে 187, যেটা বলছে ভারতের পশ্চিম থেকে পূর্বে তৈল শোধনাগারগুলি সাজালে কি হবে? একেবারে পশ্চিমে কি রয়েছে? একেবারে পূর্বে তো রয়েছে হলদিয়া, এবং তাহলে একেবারে পশ্চিমে কে রয়েছে? পশ্চিমে কি বঙ্গাইগাঁও নাকি কয়ালি? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 187-এর ক্ষেত্রে প্রথমে আসবে কয়ালি, তারপরে মথুরা, তারপরে হলদিয়া, তারপরে হচ্ছে আমাদের বঙ্গাইগাঁও। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রথমে আসবে পশ্চিমে, একেবারে পশ্চিমে রয়েছে সেটা হচ্ছে কয়ালি, তারপরে মথুরা রয়েছে উত্তরপ্রদেশের, তারপর হচ্ছে হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গে, তারপর হচ্ছে বঙ্গাইগাঁও। নেক্সট বিকল্প শক্তি সম্পদ হিসাবে ইথানল জৈব জ্বালানি পাওয়া যায় আলু, ধান, আখ নাকি গম থেকে? এটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার
সেটা হয়ে যাবে ইথানল পাওয়া যায় আখ থেকে। আচ্ছা, আমাদের এই আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কিন্তু উত্তরপ্রদেশ, এবং চিনি উৎপাদনে প্রথম স্থান মহারাষ্ট্র। ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট উত্তোলিত হয়ে থাকে? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ুতে সবথেকে বড় লিগনাইট উৎপাদক রাজ্য যেটা, কয়লা যেটা আমাদের হেমাটাইট, লিমোনাইট যেটা রয়েছে, আকরিক, লোহা আকরিক লিগনাইট যেটা, সেটা হচ্ছে যেটা অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট এবং লিগনাইটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কোন রাজ্য হয়ে যাবে? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু? এক্ষেত্রে তামিলনাড়ু হয়ে যাবে সবথেকে বৃহত্তম লিগনাইট। কিন্তু ভারতবর্ষের যে কয়লা বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস। উৎকৃষ্ট কয়লা হচ্ছে অবভিয়াসলি অ্যান্থ্রাসাইট, কার্বনের পরিমাণ 90 থেকে 95% বেশি। জাদুঘোড়া হচ্ছে একটি ইউরেনিয়ামের খনি, ঝাড়খণ্ডে রয়েছে। নেক্সট 192 যেটা, সেটা হচ্ছে ভারতের মোট কয়লার কত শতাংশ ঝাড়খণ্ডে থেকে পাওয়া যায়? শুধুমাত্র ঝাড়খণ্ড থেকেই 40% অ্যাভব পাওয়া যায়। অপশন ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। 193। কোন রাজ্যে সর্বাধিক ফুল চাষ হয়ে থাকে? সবথেকে ফ্লোরিকালচার বা ফুল চাষ যে রাজ্যে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। নেক্সট কোয়েশ্চেন, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা জলসেচের সুবিধা পায়? গঙ্গা কল্যাণ যোজনা, কৃষক যোজনা, ধারা যোজনা, জল যোজনা। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে গঙ্গা কল্যাণ যোজনা। সেটা থেকে কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা জলসেচের সুবিধা পায়। শস্যাবর্তনের সুবিধা কি? অর্থাৎ শস্য বর্তনের জলসেচের কম প্রয়োজনীয়তা, নাকি বীজের উৎপাদন, নাকি মাটির উর্বরতা বজায় রাখা, নাকি একটির পরিবর্তে অনেক শস্য উৎপাদনের সুবিধা। শস্যাবর্তন যেটা রয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে যে মাটির উর্বরতাটাই হচ্ছে বজায় রাখাটা হচ্ছে শস্যাবর্তনের সুবিধা। একই ফসল না করে একাধিক ফসল পর্যায়ক্রমে চাষ করার ফলে, যেমন ডাল জাতীয় বা নাইট্রোজেন রাইবোজোম সৃষ্টিকারী যে সমস্ত উদ্ভিদ, তাদেরকে চাষ করলে বা সেই ধরনের ফসল উৎপাদন করার ফলে মাটিতে নাইট্রোজেন বা উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। কোন বিবৃতিটি সঠিক? 196 ক্ষেত্রে সুরমা উপত্যকা চা শিল্প উৎপন্ন হয়। দণ্ডাকারণ্যে কফি, এটা না, যেটা সেটা হবে না। কফি উৎপাদনের ক্ষেত্রে দণ্ডাকারণ্যের সম্পর্ক নাই। নিম্নগঙ্গ উপত্যকায় তুলোর চাষ, না, এটা মহারাষ্ট্র এবং গুজরাটে হয়ে থাকে। পশ্চিমবঙ্গে তামাক উৎপাদন বেশি হয়ে থাকে, না, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে সুরমা উপত্যকায়, যেটা সেখানে চা বেশি উৎপন্ন হয়ে থাকে। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি? ভারতবর্ষের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য যদি বলা হয় 197 কোয়েশ্চেন, সেক্ষেত্রে হচ্ছে কর্ণাটকা। অ্যারাবিকা কফি সব থেকে বেশি উৎপাদিত হয়। ময়ূরাক্ষী প্রকল্পে কোন দুটি রাজ্যের সুবিধা পাচ্ছে? ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ, আসাম, নাকি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। নেক্সট আমরা দেখে নেব তালিকা 1, জোয়ার, আম এবং পাট ও বাদাম, এগুলির প্রধান উৎপাদক যে রাজ্যগুলি হচ্ছে, জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যেটা, সেটা হচ্ছে যে রাজ্যটা প্রথম স্থান অধিকার না, এখানে অপশন অনুযায়ী সাজানোর কথা বলছে। জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, এর মধ্যে জোয়ার উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে মহারাষ্ট্র, ঠিক রয়েছে। তারপরে কি রয়েছে? তবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি রয়েছে, আম উৎপাদনে উত্তরপ্রদেশ অপশন অনুযায়ী, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ এবং বাদাম উৎপাদনে গুজরাট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, ভারতের কোন শস্য উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উৎপাদক? অবশ্যই যেটা চাল বা গম হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, যেহেতু চাল অপশনে আছে তাই 200। আচ্ছা, গম উৎপাদনেও দ্বিতীয় স্থানে রয়েছে এবং চাল উৎপাদনেও দ্বিতীয় স্থানে, এখানে দুটো অপশনই রয়েছে, চীনের পরবর্তীতে দ্বিতীয় স্থান অধিকার করে। এরপরে আমরা দেখে নেব 201 নম্বর কোয়েশ্চেন। উত্তরপ্রদেশ ভারতের কোন গমের উত্তরপ্রদেশ ভারতের মোট গমের 1.5% উৎপাদন করে? 33%, 25%, 30% নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মোট উৎপাদনের প্রায় 33% হয়ে যাবে। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ঝুম হচ্ছে কি উত্তর পূর্ব ভারতের একটি চাষের পদ্ধতি হচ্ছে ঝুম, তাই তো? এটি চাষের পদ্ধতি হয়ে যাচ্ছে ঝুম। বেসিক্যালি এটা উড়িষ্যা, আসাম,
এই সমস্ত রাজ্যগুলিতে ঝুম চাষ করা হয়ে থাকে। ভারতের কোন বন্দরে বৃহত্তম শিপইয়ার্ড রয়েছে? সেক্ষেত্রে কোচিন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব যেটা ধাপ কি। ধাপ হচ্ছে পর্বতের ঢালে ধাপ চাষ করা হয়ে থাকে, ধাপ কেটে কেটে। 204 নম্বরের অপশন এ উত্তর হয়ে যাবে। 205 নম্বরের কোয়েশ্চেনের উত্তরটা আমরা এবার দেখে নেব, যে ক্ষেত্রে কোয়েশ্চেনটা হচ্ছে ভারতের কোন অংশে ঝুম নামক স্থানান্তর কৃষি চাষ করা হয়ে থাকে? উত্তর পূর্ব ভারতে, দক্ষিণ পশ্চিম ভারত, দক্ষিণ পূর্ব ভারত নাকি উত্তর ভারত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব ভারতে এই ঝুম নামক চাষটি করা হয়। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং আসাম, অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলিতে ঝুম চাষ করা হয়ে থাকে। বিবৃতি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। ভারতের প্রাকৃতিক রাবার যেটা রয়েছে সেটা উৎপাদন হয় দক্ষিণ ভারতে, একদম ঠিক রয়েছে। কেরালা হচ্ছে রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন হেক্টর প্রতি কফি উৎপন্ন হয় কেরলে। অর্থাৎ 1 এবং 2 এই দুটোই হচ্ছে সঠিক নয় কিন্তু। আচ্ছা, কফি হেক্টর প্রতি উৎপাদন করে কর্ণাটক, তাহলে কফি প্রাকৃতিক রাবার উৎপাদনে দক্ষিণ ভারত, এটা ঠিক রয়েছে, তাহলে 1 নম্বর শুধু সঠিক হয়ে যাবে। একদিকে রয়েছে বিভিন্ন শস্য এবং উৎপাদিত রাজ্য, চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে আসাম, তাই হয়ে যাবে। তারপর হচ্ছে আখ উৎপাদনে হচ্ছে উত্তরপ্রদেশ, বাদাম উৎপাদনে গুজরাট, আপেল উৎপাদনে হিমাচল প্রদেশ। নেক্সট আমরা দেখে নেব ভারতের শুষ্ক কৃষি কোথায় দেখা যায়। ভারতের শুষ্ক কৃষি মেনলি দেখা যায় কন্যা সমভূমি, ডেকান ট্রাপ অঞ্চল নাকি করমণ্ডল উপকূল নাকি গঙ্গা উপকূল? সঠিক উত্তর হয়ে যাবে যেটা ডেকান ট্রাপ, যেটা হচ্ছে আমাদের ব্যাসল্ট শিলায় গঠিত। এখানে ভারতের শুষ্ক কৃষি দেখা যায়। নেক্সট হচ্ছে তামিলনাড়ুর সর্বাধিক সংখ্যক মিল দেখা যায়। তামিলনাড়ুতে সর্বাধিক সংখ্যক মিল দেখা যায়। এখানে এই দেশে সর্বাধিক সুতি বস্ত্র তৈরি হয়, তার কারণ হলো কৃষ্ণভিত্তিক এই রাজ্যে রয়েছে দক্ষ এবং নিপুণ শ্রমিকের প্রাচুর্য। অর্থাৎ 1 এবং 2 দুটোই হয়ে যাবে ক্ষেত্রে সঠিক কথা। নেক্সট আমরা দেখে নেব ভারতের মৃত্তিকায় এনপিকে রেশিও কত। ভারতের মৃত্তিকায় যে এনপিকে এর অনুপাতটা যেটা থাকে সেটা হচ্ছে 4:2:1 অনুপাতে থাকে, অর্থাৎ অপশন বি 4:2:1 অনুপাতে এনপিকে থাকে। নিম্নলিখিত কোনটি জৈব ডিজেল উদ্ভিদের উদাহরণ? জ্যাফ্রোটা হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব কোনটি মিলেটের শ্রেণীভুক্ত। অবশ্য গম, ধান, সয়াবিন বা মেইজ এগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা 212 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে অপশন ডি মেইজ হয়ে যাবে মিলেটের একটি শ্রেণীভুক্ত। ভারতের দ্বিতীয় সবুজ বিপ্লব সম্পর্কিত হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রথমটা ছিল ধান এবং গম উৎপাদনের সাথে, এবং দ্বিতীয় সবুজ বিপ্লব সম্পর্কিত যেটা ছিল সেটা হচ্ছে ধান, এবং প্রথমটা ছিল গম উৎপাদনের সাথে যুক্ত পাঞ্জাব হরিয়ানা প্রদেশে। এবার আমরা চলে যাব 214 নম্বর কোয়েশ্চেনে, যেখানে 214 নম্বর কোয়েশ্চেন, উত্তরপ্রদেশের খারিফ শস্য কোন মাসে রোপণ করা হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে, এপ্রিল, মে মাসে, জুন, জুলাই মাসে, অক্টোবর, নভেম্বর মাসে? অ্যাকচুয়ালি খারিফ শস্য যেটা সেটা কিন্তু আমাদের বর্ষা সিজনে এটি রোপণ করা হয় বা এই ফসলটি হয়ে থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে জুন জুলাই মাসে বর্ষা সিজনে, এবং রবি শস্য হচ্ছে শীতের মৌসুমে। নিম্নলিখিত বা নিম্নের কোন অঞ্চলে ঝুম চাষ পদ্ধতি দেখা যায়? এটা অপশন হয়ে যাবে অপশন অনুযায়ী হিমাচল প্রদেশ, মধ্য উচ্চভূমি, তামিলনাড়ু উপকূল নাকি নাগাল্যান্ড। অ্যাকচুয়ালি অপশন অনুযায়ী এটা উত্তর করতে হবে, অপশন অনুযায়ী নাগাল্যান্ড হয়ে যাবে। কেন কি না, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম এবং উড়িষ্যা এই রাজ্যগুলিতে ঝুম চাষ লক্ষ্য করা যায়। নিম্নলিখিত কোনটি বাগিচা শস্য নয়? চা, কফি, রাবার এগুলিতে বাগিচা ফসল, আখ কোনো বাগিচা ফসল নয়। তারপর হচ্ছে 217 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপাদিত হয়? সর্বাধিক আখ উৎপাদিত হয়ে থাকে যেটা সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ এবং বিহারে বর্তমানে সর্বাধিক আখ উৎপাদিত হয়ে থাকে, এবং সুগার কেইন বা চিনি শিল্পের জন্য বিখ্যাত কিন্তু মহারাষ্ট্র। নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে অর্কিড জাতীয় চাষের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে? অর্কিড এটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব ধান উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? ভারত হচ্ছে চীনের পরে অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। নেক্সট হয়ে যাচ্ছে হীরাকুদ, কিন্তু এখানে একটু ইনফরমেশন দিয়ে দিই। ধান উৎপাদনে বর্তমানে সবথেকে বেশি ধান উৎপাদন করে বর্তমানে পশ্চিমবঙ্গ, এবং হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব। যেমন গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, হেক্টর প্রতিতে পাঞ্জাব। হীরাকুদ প্রজেক্ট অবস্থিত কোথায়? হীরাকুদ প্রজেক্ট উড়িষ্যাতে রয়েছে মহানদীর উপরে। নেক্সট আমরা দেখে নেব কৃষ্ণা নদীর জল নিয়ে বিতর্ক রয়েছে
কর্ণাটক এবং কোন রাজ্যের মধ্যে থেকে, অর্থাৎ অপশন অনুযায়ী দেখে নেব আমরা 2 to 1 নম্বরের কোয়েশ্চেন, যেটা হচ্ছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু কৃষ্ণা নদী নিয়ে রয়েছে। কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে কাবেরী জলবন্টন বিষয়টি, এবং কৃষ্ণা রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মধ্যে। ক্ষুদ্র জলসেচ অর্থাৎ মাইক্রো ইরিগেশন সম্পর্কে নিচের কোনটি সঠিক? সেক্ষেত্রে আমরা দেখে নেব উর্বরতা বা পুষ্টিমৌলের অভাব কমাতে পারে, শুষ্ক ভূমিতে জলসেচ ফলপ্রসূ, কৃষিকাজের কিছু এলাকায় গ্রাউন্ড ওয়াটার টেবিলের পরিমাণ করা হয়ে থাকে। এক্ষেত্রে কোনটা মানে কোন বিবৃতিটি সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। 222-এর হচ্ছে যে উর্বরতা বা পুষ্টিমূলের অভাব কমাতে পারে, এটা মানলাম, এটা ঠিক রয়েছে। শুষ্ক ভূমিতে জলসেচ, না, শুষ্ক ভূমিতে জলসেচ ফলপ্রসূ, এটা মাইক্রো ইরিগেশনের মধ্যে পড়ে না। কৃষিকাজের কিছু এলাকায় গ্রাউন্ড ওয়াটার টেবিলের পরিমাণ করা যায়, গ্রাউন্ড ওয়াটার টেবিল এর পরিমাপ করা যায়, অর্থাৎ 1 এবং 3 নম্বর সঠিক রয়েছে। রানা প্রতাপ সাগর বাঁধ বা রানা প্রতাপ সাগর কোন রাজ্যে রয়েছে? এটা উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে রানা প্রতাপ সাগর অবস্থিত হচ্ছে অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র হয়ে যাবে অপশন অনুযায়ী এখানে। নেক্সট 223-এর পরে 224 নম্বর কোয়েশ্চেন, যেটা মহাপ্রতাপ সাগরটা হয়ে যাবে রাজস্থানে। নেক্সট হচ্ছে ভাকরা নাঙ্গাল বহুমুখী পরিকল্পনা কোন রাজ্যের মধ্যে গড়ে উঠেছে? আমাদের যেটা ভাকরা নাঙ্গাল বহুমুখী পরিকল্পনা, এটা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই প্রকল্পটি গড়ে উঠেছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছে। পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান, মেনলি পাঞ্জাব হরিয়ানা ভাকরা নাঙ্গাল বহুমুখী পরিকল্পনাটি গড়ে উঠেছে। 224 নম্বরের বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 225 নম্বরে চলে যাব আমরা। 225 নম্বরে যেটা উত্তর হবে দেখে নেব, নিচের কোন রাজ্যে সর্বাধিক জলসেচ যুক্ত এলাকা রয়েছে? এক্ষেত্রে অপশন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। জলসেচ যুক্ত এলাকা রয়েছে সব থেকে বেশি, সেটা হচ্ছে 225-এর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, মোল্লা পেরিয়ার বাঁধ নিয়ে বিতর্ক রয়েছে নিম্নের কোন দুটি রাজ্যের মধ্যে? মোল্লা পেরিয়ার বাঁধ নিয়ে বিতর্ক রয়েছে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে। কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল যে বা ভাকরা জলধার গড়ে উঠেছে? সেটা হচ্ছে ভাকরা, যেটা রয়েছে শতদ্রু বা সুতলেজের উপরে। নেক্সট, নাগার্জুন সাগর প্রজেক্ট রয়েছে কৃষ্ণা নদীর উপরে। রিহান্দ ভ্যালি প্রজেক্ট রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে রিহান্দ ভ্যালি রয়েছে, যেটা আমরা মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে রয়েছে রিহান্দ ভ্যালি প্রজেক্ট। এরপরে আমরা দেখে নেব 230 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশন অনুযায়ী দেখে নেব, ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ হয়ে যাবে সব থেকে দীর্ঘতম বাঁধ। নেক্সট 231 নম্বর, পশ্চিম উপকূলের কোন বন্দর কৃত্রিম পোতশ্রয় রয়েছে? পশ্চিম উপকূলে বলছে, পূর্ব উপকূলের হলে আমাদের বিশাখাপত্তনম হয়ে যেত, এখানে পশ্চিম উপকূলের কথা বলছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে মর্মাগাঁও। নেক্সট, নাগার্জুন সাগর প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? নাগার্জুন হচ্ছে কৃষ্ণা নদীর উপরে রয়েছে, নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর। নেক্সট, তালিকা 1 এবং তালিকা 2 এর কথা বলছে, যেখানে একদিকে রয়েছে বাঁধ, অন্যদিকে নদী। হীরাকুদ বাঁধ রয়েছে মহানদীর উপরে, অর্থাৎ এ হচ্ছে 4 হয়ে যাবে। তা হচ্ছে তেহেরি বাঁধ রয়েছে ভাগীরথীর উপরে। থেইন বাঁধ কোথায় রয়েছে? যেটা বিপাশার উপরে, এবং তান্ডুলা জলাধার রয়েছে ইরাবতীর উপরে। নেক্সট, ভারতের জলসেচ সেবিত এলাকা কোনটি? ভারতের জলসেচ সেবিত এলাকা কত মিলিয়ন হেক্টর জুড়ে রয়েছে? সেক্ষেত্রে হচ্ছে ভারতবর্ষের জলসেচ রয়েছে 64.7 মিলিয়ন হেক্টর। 234 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অপশন সি, 64.7 মিলিয়ন হেক্টর এলাকা কিন্তু জলসেচ সেবিত এলাকা। ট্যাঙ্ক জলসেচের জনপ্রিয়তা উপকূল সমভূমিতে রয়েছে, ভারতীয় সমভূমিতে রয়েছে, দাক্ষিণাত্য নাকি গাঙ্গীয় সমভূমিতে রয়েছে? 235-এর হচ্ছে দাক্ষিণাত্য সমভূমিতে ট্যাঙ্ক জলসেচের জনপ্রিয়তা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব, ইন্দিরা গান্ধী ক্যানাল তৈরির ধারণাটি দিয়েছিলেন মোহনলাল সুখদিয়া, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ ব্যাস নাকি কানওয়ার জৈন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী ক্যানাল, যেটা আমাদের রয়েছে মধ্যপ্রদেশে। সেই ইন্দিরা গান্ধী ক্যানাল বা ভারতের দীর্ঘতম যে ক্যানাল, সেটা 236 নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে কানওয়ার জৈন।
কানওয়ার সেন 236 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন 237 নম্বরের কোয়েশ্চেনের যেটা সঠিক উত্তর হবে দেখে নেব, কিষাণ গঙ্গা শক্তি প্রজেক্ট কোন রাজ্যে রয়েছে? কিষাণ গঙ্গা 237 কিষাণ গঙ্গা রয়েছে উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট নাকি জম্মু কাশ্মীর? সঠিক হচ্ছে জম্মু কাশ্মীর। ভারতের উচ্চতম জলাধার কোনটি? অবভিয়াসলি তেহেরি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, তেহেরি জলবিদ্যুৎ শক্তি কমপ্লেক্সটি কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। নেক্সট আমরা দেখে নেব 240 নম্বরের, কোন নদীর উপর তেহেরি বাঁধ রয়েছে? ভাগীরথী নদীর উপর। নিচের কোনটি সঠিক? জামশেদপুর পশ্চিমবঙ্গ অবস্থিত নয়, তাচ্চা ভিলাই বিহারে নয়, সালেম তামিলনাড়ুতে রয়েছে, অর্থাৎ এটাই ঠিক রয়েছে। ভিলাই হচ্ছে আমাদের ছত্তিশগড়ের, জামশেদপুর রয়েছে ঝাড়খণ্ড যেটা, এবং হসপেট অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত নাই। ভারতের কোনটি একটি নিউজ প্রিন্ট তৈরির কারখানা? অবভিয়াসলি নেপানগর হয়ে যাবে। 242-এর বি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 243, ভারতের প্রথম সিমেন্ট শিল্প গড়ে ওঠে কোন স্থানে? চেন্নাই, মুম্বাই, লখির নাকি ডালমিয়ানগর? সঠিক উত্তর হয়ে যাবে 243, চেন্নাই প্রথম সিমেন্ট শিল্প গড়ে উঠেছিল। প্রথম সার কিন্তু বিহারের সিন্দ্রি, যেটা বর্তমানে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। ভারতের বেশিরভাগ তৈল শোধনাগার উপকূল অঞ্চল জুড়ে গড়ে ওঠে, তার কারণ হচ্ছে এটা কি? সেটা হচ্ছে ভারতের প্রয়োজনের বেশিরভাগ ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করা হয়, ওই জন্য বেশিরভাগ তৈল শোধনাগারগুলি উপকূল অঞ্চলে গড়ে তোলা করা হয়েছে, যেহেতু জল জাহাজের মাধ্যমে ভারতবর্ষের যে ক্রুড অয়েলগুলি সাপ্লাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নেক্সট হচ্ছে 245 নম্বর, নিচের কোনটি সঠিকভাবে রয়েছে? আচ্ছা, রাউরকেল্লা উড়িষ্যা, দুর্গাপুর অন্ধ্রপ্রদেশ, এটা মিল নেই। তারপরে কি রয়েছে? ভিলাই ছত্তিশগড় ঠিক রয়েছে, বোকারো ঝাড়খণ্ড ঠিক রয়েছে। বোকারো ঝাড়খণ্ড ঠিক রয়েছে, আর ডি এ সি ডি এইটাগুলা ঠিক রয়েছে, অর্থাৎ এইগুলোর সাথে মিল রয়েছে, কিন্তু কোনটা মিল নেই সেটা হচ্ছে দুর্গাপুর অন্ধ্রপ্রদেশ হবে না, এটা পশ্চিমবঙ্গ হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 246, একদিকে রয়েছে তালিকা 1, তালিকা 2। ভিলাই তৈরি হয়েছিল কাদের সহযোগিতায়? আচ্ছা, ভিলাই হচ্ছে রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল। রাউরকেল্লা দুর্গাপুর হচ্ছে গ্রেট ব্রিটেনের উদ্যোগে তৈরি হয়েছিল। তবে রাউরকেল্লা হচ্ছে জার্মানির উদ্যোগে, বার্নপুর হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির উদ্যোগে গড়ে উঠেছিল। নেক্সট আমরা দেখে নেব আবার মিলানো, একদিকে জামনগর, হসপেট, কোরবা, হলদিয়া রয়েছে, অর্থাৎ কোনটা কোন শিল্পের জন্য বিখ্যাত? জামনগর সেটা হচ্ছে আমাদের 247 নম্বরের কোয়েশ্চেনটা, যেটা বলছে একদিকে জামনগর, অর্থাৎ বিভিন্ন রকমের যে অঞ্চল আর তাদের সেই অঞ্চলে কোন শিল্প গড়ে উঠেছে। 247 যেটা দেখে নেব। আচ্ছা, জামনগরে রয়েছে সেটা হচ্ছে পশম শিল্প, তারপরে হচ্ছে হসপেটে রয়েছে সিমেন্ট শিল্প, কোরবাতে হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং হলদিয়াতে ফার্টিলাইজার শিল্প রয়েছে। হলদিয়াতে ফার্টিলাইজার, কোরবাতে হচ্ছে অ্যালুমিনিয়াম, হসপেটে হচ্ছে সিমেন্ট, এবং জামনগরে রয়েছে সেটা হচ্ছে আমাদের পশম বস্ত্র বয়ন শিল্প, অর্থাৎ এই অনুযায়ী উত্তর হবে। সুতি বস্ত্র বয়ন শিল্পের কাঁচামালের উপর নির্ভরশীল, যা হয়ে যাবে অপশন এতে বলছে ওজন হ্রাসশীল শিল্প না ওজন অর্জনশীল শিল্প। এক্ষেত্রে সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে ওজন ধ্রুবক, অর্থাৎ রুটলেস যে ইন্ডাস্ট্রি সুতি বস্ত্র বয়ন শিল্পে কাঁচামালের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ওজন ধ্রুবক শিল্প। নিচের কোন স্থানে পেপার শিল্প গড়ে উঠেছে? যমুনানগর, গুয়াহাটি, শাহাবাদ নাকি বল্লালপুর? সঠিক উত্তর যেটা হয়ে যাবে 247, সেটা হচ্ছে আমাদের যমুনানগর, তারপর হচ্ছে শাহাবাদ এবং বল্লালপুর, অর্থাৎ অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, ভারতের কোন রাজ্যে চিংড়ি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? সেক্ষেত্রে চিংড়ি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মৎস্য উৎপাদনে বর্তমানে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ, এবং খাদ্য হিসেবে গ্রহণও করে থাকে পশ্চিমবঙ্গ, সবথেকে বেশি আমদানি করে থাকে বেশি অন্ধ্রপ্রদেশ থেকে। দেশের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট কোনটি? ভিলাই, বোকারো, রাউরকেলা নাকি দুর্গাপুর? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভিলাই হয়ে যাবে দেশের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট। নেক্সট হচ্ছে প্রথম আধুনিক কটন মিল যেটা গড়ে উঠেছিল 1954 সালে ভারতের কোথায়?
সেটা হচ্ছে আধুনিক কটন মিল প্রথম ভারতবর্ষের যে জায়গায় গড়ে উঠেছিল সেটা হচ্ছে মুম্বাইয়ে। কটনোপলিস অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নিম্নের কোন স্থানে জাহাজ তৈরি হয়ে থাকে? এটা অপশন অনুযায়ী আমরা দেখে নেব। বিশাখাপত্তনম হয়ে যাবে, এছাড়াও কোচিন শিপওয়ার্ডে তৈরি হয়ে থাকে। সালেম ইস্পাত কারখানাটি কোন প্রকার কয়লার উপর নির্ভর করে গড়ে উঠেছে? এটা হয়ে যাবে আমাদের সালেম হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে, তাই এটা লিগনাইট হয়ে যাবে, যেহেতু তামিলনাড়ুতে লিগনাইট কয়লা বেশি পাওয়া যায়। প্রথম জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠেছে কত সালে? সেক্ষেত্রে আমরা দেখে নেব যে 1941 সালে প্রথম জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠেছিল ভারতে। জাহাজ সংস্কার হয় নিম্নের কোন বন্দরে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মুম্বাইয়ের মাজাগাঁও বা মাজাগান ডকে জাহাজ সংস্কার করা হয়ে থাকে, মুম্বাইয়ের মাজাগান ডক। নেক্সট 257 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, আমদানির দিক থেকে কোন ভারতীয় যেটা বন্দর সবথেকে বেশি ভূমিকা পালন করে থাকে আমদানি করার ক্ষেত্রে? সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে মুম্বাই বন্দর, সর্ববৃহৎ বন্দর। শুল্কমুক্ত মণ্ডল হচ্ছে গুজরাটের কান্ডালা। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত জামশেদপুর, যেটা 258 বি। এবং 259 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে। এবং সালেম স্টিল প্ল্যান্ট রয়েছে তামিলনাড়ুতে, এটাও অপশন বি হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। NH7 ভারতবর্ষের দীর্ঘতম সড়কপথ যা সংযোগ করেছে নিম্নের কোন স্থানকে? সেটা হচ্ছে যে অপশন অনুযায়ী যেটা কি বলছে NH7, অর্থাৎ যেটা বারাণসী থেকে কন্যাকুমারী। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে রেলওয়ে সিস্টেমের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? রেলওয়ে সিস্টেমের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে ৪র্থ স্থান। নেক্সট হচ্ছে ভারতের রেলওয়ের কয়টি জোন রয়েছে? বর্তমানে অপশন হচ্ছে 18টি, বর্তমানে 20টি জোন রয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে জোনকে ধরে। পৃথিবীর উচ্চতম সড়ক সংযোগ করে পৃথিবীর উচ্চতম সড়ক সংযোগ করে লে থেকে মানালি, লে থেকে শ্রীনগর, মানালি থেকে কাংড়া, গ্যাংটক থেকে দার্জিলিং। সঠিক উত্তর হয়ে যাবে লে ও মানালির মধ্যে পৃথিবীর উচ্চতম বা সবচেয়ে উঁচুতে সড়কপথ রয়েছে। ভারতের আন্তর্জাতিক এয়ারপোর্টের সংখ্যা কতগুলি? ভারতবর্ষের আন্তর্জাতিক এয়ারপোর্টের সংখ্যা হচ্ছে 30টি। নিম্নের কোন স্থানে মোটরসাইকেল শিল্প গড়ে উঠেছে? সেক্ষেত্রে হচ্ছে ফরিদাবাদে ভারতের মোটর বাইক শিল্প গড়ে উঠেছে ফরিদাবাদ। নেক্সট হচ্ছে বেঙ্গালুরু বিখ্যাত কারণ কেন? কারণ এখানে হচ্ছে অপশন লৌহ ইস্পাত শিল্প রয়েছে, অ্যালুমিনিয়াম শিল্প রয়েছে, এয়ারক্রাফট শিল্প রয়েছে, নাকি কপার শিল্প রয়েছে? বেঙ্গালুরু এয়ারক্রাফট শিল্পের জন্য বর্তমানে বিখ্যাত। যারা কিন্তু তাদের শিল্প কারখানা গড়ে তুলেছে, যেটা হিন্দুস্তান অ্যারোমেটিক্স লিমিটেড। নেক্সট হচ্ছে নিম্নের কোন স্থানে স্টিম লোকোমোটিভ তৈরি করে? চিত্তরঞ্জন এবং জামশেদপুর হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে নিম্নের কোন স্থানে ডিজেল লোকোমোটিভ গড়ে উঠেছে? সেটা বারাণসীতে হয়ে যাবে। 270 কোন পারমাণবিক শক্তি কেন্দ্রটি মহারাষ্ট্রে অবস্থিত? সেক্ষেত্রে হয়ে যাবে তারাপুর, যেটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নারোরা রয়েছে উত্তরপ্রদেশ, কালাপক্কাম তামিলনাড়ু, কাকরাপাড়া হচ্ছে গুজরাট। নেক্সট হচ্ছে ভারত থেকে মিল দ্বারা তৈরির বস্ত্রের রপ্তানি শতকরা কত? 15%, 10%, নাকি 12%, নাকি 8%? সেক্ষেত্রে হচ্ছে ভারতে প্রায় 9-10%, অর্থাৎ ভারত থেকে মিল দ্বারা তৈরি বস্ত্রের রপ্তানির শতকরা হার 10%। 1974 সালে ভারতের পাট মিলের সংখ্যা ছিল কতগুলি? 72টি, 75টি, 60টি, না 55টি? সঠিক উত্তর হয়ে যাবে 75টি। 1974 সালে ভারতের পাট মিলের সংখ্যা ছিল কতগুলি? 75টি। নেক্সট হচ্ছে তালিকা 1 এবং তালিকা 2 রয়েছে। একদিকে রয়েছে বিভিন্ন জায়গার নাম এবং অন্যদিকে সেখানকার কী কী শিল্প তালিকা রয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 273 নম্বরের কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে তিরুচিরাপল্লী। এটা হচ্ছে কি হবে? একদিকে বিশাখাপত্তনম, আবাদি, চিত্তরঞ্জন যেটা হয়ে যাবে সেখানে হচ্ছে লোকোমোটিভস হয়ে যাবে চিত্তরঞ্জনের সাথে সম্পর্ক। তিরুচিরাপল্লীতে রয়েছে ভারী বৈদ্যুতিক শিল্প। এবং বিশাখাপত্তনম হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের জাহাজ শিল্পের সাথে যুক্ত। এবং আবাদি হচ্ছে ট্যাঙ্ক ফ্যাক্টরস হচ্ছে আবাদি হচ্ছে ট্যাঙ্ক ফ্যাক্টরস। তিরুচিরাপল্লী হচ্ছে ভারী বৈদ্যুতিক শিল্প, বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ শিল্প, চিত্তরঞ্জন হচ্ছে লোকোমোটিভস। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যেটা রয়েছে 274
4 নম্বর কোয়েশ্চেন, স্মাইলিং বুদ্ধ প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা কত সালে সংঘটিত হয়েছিল? স্মাইলিং বুদ্ধ করা হয়েছিল 1976 সালে। নিম্নের কোন স্থানে রেল কোচ তৈরি করা হয়? পেরাম্বুরে, কোট্টায়াম, কালিকট নাকি ত্রিচুরা? সঠিক উত্তর হবে 275 হচ্ছে পেরাম্বুর। এখানে কিন্তু কোচ ফ্যাক্টরি রয়েছে। জাহাজ তৈরি হয়ে থাকে বিশাখাপত্তনম, হয়ে যাবে 276 এ। 277 ভারতের কোন রাজ্যে সর্বাধিক নৌ পরিবহন যোগাযোগ ব্যবস্থা রয়েছে? সেক্ষেত্রে হয়ে যাবে পশ্চিমবঙ্গ। নেক্সট, প্রথম শিল্পনীতিতে কোন অর্থনীতি ঘোষিত হয়েছিল? সেক্ষেত্রে প্রথম শিল্পনীতিতে মিশ্র অর্থনীতি ঘোষিত হয়েছিল। প্রথম শিল্পনীতি 1948। নেক্সট হচ্ছে 1948-এর পর কবে আবার শিল্পনীতি ঘোষিত হয়েছিল? সেক্ষেত্রে 1948-এর পর পরবর্তী শিল্পনীতি 1956 সালে হয়েছিল। জার্মানির সহায়তায় কোন স্টিল প্ল্যান্ট 1965 সালে শুরু করেছিল ভারতে কার্যকলাপ? সেটা হচ্ছে রাউরকেলা স্টিল প্ল্যান্ট জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হচ্ছে গ্রেট ব্রিটেনের উদ্যোগে গড়ে উঠেছিল। তারপর হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট হচ্ছে যেটা হচ্ছে রয়েছে ঝাড়খণ্ডের, এবং রাউরকেলা স্টিল প্ল্যান্ট জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। নেক্সট, ভারতের প্রথম সার কারখানা গড়ে উঠেছিল কোথায়? সেক্ষেত্রে ট্রম্বেতে, নলগাঁওতে নাকি আলেপ্পিতে, রানীক্ষেতে? ভারতের প্রথম সার কারখানা গড়ে উঠেছিল সেটা হচ্ছে রানীপেত। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, অরুণাচল প্রদেশের রাজধানী ইটাগড়, হিমাচল প্রদেশের রাজধানী শিলং, অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ নয়, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী এবং প্রস্তাবিত রাজধানী বিশাখাপত্তনম। কুলু উপত্যকা নিম্নের কোন পার্বত্য অঞ্চলে অবস্থিত? লাদাখ এবং পীরপাঞ্জাল, রানজটি এবং নাগটিকা? নিম্ন হিমালয় শিবালিক নাকি ধোলাধর ও পীরপাঞ্জাল? সঠিক উত্তর হয়ে যাবে ধোলাধর ও পীরপাঞ্জালের মধ্যবর্তী স্থানে কুলু উপত্যকা রয়েছে, অর্থাৎ ধোলাধরের পাদদেশ থেকে পীরপাঞ্জাল পর্যন্ত। নিম্নলিখিত কোন শহরের সূর্যরশ্মি সারা বছর কখনোই লম্বভাবে কিরণ দেয় না? সেটা হচ্ছে চেন্নাই, মুম্বাই, কলকাতা নাকি শ্রীনগর? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে শ্রীনগর। নেক্সট, আমরা 285 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি। করমণ্ডল উপকূল কোন জেলায় বছরে দুবার বৃষ্টিপাত ঘটায়? সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যের। এবার পার্টিকুলার জেলার নাম জানতে চেয়েছে। করমণ্ডল উপকূলের তামিলনাড়ু যে জেলায় পার্টিকুলারলি বছরে দুবার বৃষ্টিপাত ঘটায় সেটা হচ্ছে 285-এর ক্ষেত্রে সেটা হচ্ছে থাঞ্জাভুর। থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। নিউ দ্বীপপুঞ্জ নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? নিউ দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে আমাদের দমন ও দিউ, এই দ্বীপপুঞ্জ যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সেটা হচ্ছে দমন দিউ। মান্নার উপসাগর কোন উপকূলে দেখা যায়? সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূলে দেখা যায়, যেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি কোন রাজ্যের পূর্ব নাম? অরুণাচল প্রদেশ। 1987-এর আগে নেফা নামে পরিচিত ছিল। নর্মদা নদীর খাড়িতে সৃষ্ট বৃহত্তম দ্বীপ কোনটি? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের মাজুলি, পারিকুদ, নলবন নাকি আলিয়াবেদ? সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আলিয়াবেদ, নর্মদা নদীর খাঁড়িতে সৃষ্ট বৃহত্তম দ্বীপ। ভারতের কোন মৃত্তিকা ট্রপিক্যাল যেটা চার্নো জেমস নামে পরিচিত? ল্যাটাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লাল মাটি নাকি পলি মাটি? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, সেটা হচ্ছে ট্রপিক্যাল চার্নো জেমস নামে পরিচিত। ভাঙার খাদারের প্রকৃতি কীরূপ? ভাঙার হচ্ছে সেটা হচ্ছে প্রাচীন এবং খাদার হচ্ছে নবীন পলিগঠিত মৃত্তিকা। তাই অপশন ইজ দ্য ভাঙার হচ্ছে প্রাচীন এবং খাদার হচ্ছে নবীন। পাঞ্জাব প্রদেশের হিমালয়ের পাদদেশ কী নামে পরিচিত? এটা ভুর হয়ে যাবে সঠিক উত্তর। 292 পাঞ্জাবের হিমালয়ের পাদদেশের কথা বলছে, তাহলে ভাবর হয়ে যাবে। এবং পাঞ্জাবের যে মৃত্তিকা দেখা যায় আরেকটি, সেটিও ভুর। তরাই ডুয়ার্স, তরাই কথার অর্থ হচ্ছে আমাদের স্যাঁতসেঁতে ভূমি, এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, যেটা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, বক্সদুয়ার, দার্জিলিং হিমালয়ের যে পাদদেশে এই ধরনের মৃত্তিকা দেখা যায়। তরাই যে তিস্তার বিস্তীর্ণ অঞ্চল ডান দিক এবং বাম দিকের অঞ্চলগুলিতে। 293 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে যাব। সেক্ষেত্রে সঠিক উত্তরটি দেখেও নেব। দাক্ষিণাত্য মালভূমিতে লাভা উদগীরণ প্রধানত কোন যুগে ঘটেছিল? ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক নাকি অলিগোসিন যুগে?
293 সঠিক উত্তর হয়ে যাবে ক্রিটিসিয়াস যুগে। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে লাভা গঠিত উদগীরণ প্রথম যে যুগে ঘটেছিল সেটা হচ্ছে ক্রিটিসিয়াস যুগ। 293 অপশন এ। আবার 294 যেটা দেখবো আরাবল্লী পর্বত কোন যুগের গ্রানাইট নিস ও সিস্ট শিলা দিয়ে গঠিত, সেটা হচ্ছে প্রি ক্যাম্বিয়ান যুগ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? সেক্ষেত্রে আমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা সেটা হচ্ছে যে পর্বতে অবস্থিত, অপশন এতে বলছে নীলগিরি, বি হচ্ছে কার্ডামাম, সি হচ্ছে আন্নামালাই নাকি পশ্চিমঘাট। সঠিক উত্তর হয়ে যাবে 295 ক্ষেত্রে আন্নামালাই। আন্নামালাই হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সারাবতী, জাফভো, নৌডুয়ারজো নাকি দাফাবম। দাফাবম হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গও দাফাবম হয়ে যাবে সঠিক উত্তর। শিবালিক পর্বত উত্তরাখণ্ডে নিম্নলিখিত কী নামে পরিচিত? ডাফলা, মিরি, ঢ্যাং। এই সবগুলি 297 হচ্ছে ঢ্যাং নামে পরিচিত। শিবালিক পর্বত উত্তরাখণ্ডে ঢ্যাং নামে পরিচিত। নেক্সট হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত এবং চায়নার মধ্যে রয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ এবং ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন রয়েছে। নিম্নলিখিত কোন অক্ষরেখাটি ভারতের উপর দিয়ে অতিক্রম করেছে? নিরক্ষরেখা, কুমেরুবৃত্ত, মকরক্রান্তি রেখা নাকি কর্কটক্রান্তি রেখা। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা। 23.5 নর্থ যেটা, সে রেখাটি ভারতবর্ষের মধ্য দিয়ে গিয়েছে, 8টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে। এগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ও মিজোরাম। এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার ওপর দিয়ে 23.5 নর্থ এই রেখাটি অতিক্রম করেছে। ঝাড়খণ্ড কোন গোলার্ধে অবস্থিত? অবভিয়াসলি এটা হয়ে যাবে আমাদের উত্তর গোলার্ধে। ঝাড়খণ্ড উত্তর গোলার্ধে রয়েছে, ভারতটাই উত্তর গোলার্ধে রয়েছে। নেক্সট হচ্ছে নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বি জাতীয়? সোন, গণ্ডক, ঘরঘরা নাকি রামগণ্ডক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে গণ্ডক, ঘরঘরা এবং রামগণ্ডক। এগুলি হচ্ছে সব আমাদের গঙ্গার সাথে রিলেটেড, কিন্তু সোন হচ্ছে নর্মদার একটি উপনদী। নেক্সট হচ্ছে রুদ্রপ্রয়াগ অলকানন্দার মিলিত প্রবাহ যেটা, সেটা কোনটি? রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মিশেছে যেটা, সেটা হচ্ছে আমাদের মন্দাকিনী। অলকানন্দা এবং মন্দাকিনী মিশে হয়েছে রুদ্রপ্রয়াগ এবং ভাগীরথী ও ভাগীরথী অলকানন্দার সাথে মিশে হয়েছে দেবপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী ও অলকানন্দা, সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। কোন নদীটি অন্যদের থেকে ভিন্ন প্রকৃতির? নর্মদা, মহানদী, সুবর্ণরেখা না লুনি। লুনি হয়ে যাবে ক্ষেত্রে আলাদা, কারণ এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। 304 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ অমরকণ্টক দুই দিক থেকে কোন দুটি বড় নদী উৎপন্ন হয়েছে? সেক্ষেত্রে হয়ে যাবে অপশন হচ্ছে নর্মদা সোন, নর্মদা তাপ্তি, নর্মদা গোদাবরী নাকি সোন মহানদী। সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা সোন। কোয়েশ্চেনটা ছিল মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ অমরকণ্টকের দুই দিক থেকে কোন দুটি বড় নদী উৎপন্ন হয়েছে? একদিকে হচ্ছে নর্মদা এবং অন্যদিকে হচ্ছে সোন। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব নিম্নলিখিত কোন নদীটি ডেল্টা ইন রিভার্স গঠন করেছে? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ডেল্টা রিভার্স গঠন করেছে ব্রহ্মপুত্র। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? ধোঁয়াধর জলপ্রপাত আর যেটা দেখা যায় জব্বলপুরের নিকট নর্মদা নদীতে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলানো নেই? গোমতী, এটা লখনউয়ের সাথে মিল রয়েছে। অযোধ্যা সরাইউর সাথে মিল রয়েছে। তারপরে কি রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা বদ্রীনাথের সাথে অলকানন্দা মিল রয়েছে, কিন্তু নর্মদার সাথে সাতনার মিল নেই। তাই উত্তর অপশন ডি। 308 নম্বর কোয়েশ্চেন, কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত? অবভিয়াসলি উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। তারপর আমরা দেখে নেব কোন নদীটি ভারতের উৎপত্তি লাভ হয়নি। ভারতবর্ষের বিপাশা, ইরাবতী, বিতস্তা এই নদীগুলো উৎপত্তি লাভ করলেও আমাদের শতদ্রু বা সুতলেজ এই নদীটি ভারতে উৎপত্তি লাভ করেনি। তারপরে লুনি নদী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এটি পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। তারপরে বলছে এটি পতিত হয়েছে কচ্ছ উপসাগরে। এটি পাকিস্তানে প্রবাহিত হয়ে সিন্ধুর উপনদীর সাথে মিলিত হয়েছে। কচ্ছের রণ অঞ্চলে এটি অন্তর্ধান ঘটেছে। এটা কচ্ছের রণ অঞ্চলে
গিয়ে মিলিত হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে বা অন্তর্ধান হয়েছে, এটা একদম ঠিক, অপশন ডি। 311 নম্বর কোয়েশ্চেন, স্কাই রিভার নামে পরিচিত কোন নদী? স্কাই রিভার নামে পরিচিত অবভিয়াসলি যেটা, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রকে স্কাই রিভার বলা হয়ে থাকে। ভারতবর্ষের কোন নদীটির বার্ষিক জলপ্রবাহের বেগ সব থেকে বেশি? সেক্ষেত্রে হয়ে যাবে বার্ষিক যে জলপ্রবাহ মানে সব থেকে বেশি বেগে জল প্রবাহ বহন করে থাকে, সেটা হচ্ছে আমাদের, বা সব থেকে বেশি জল পরিবহন করে ব্রহ্মপুত্র। নিম্নলিখিত কোন জলপ্রপাতটি ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত? সেটা হচ্ছে ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত ধোঁয়াধার জলপ্রপাত। নর্মদা নদীর উপরে রয়েছে ধোঁয়াধার জলপ্রপাত। তারপরে আমাদের সুবর্ণরেখার উপরে রয়েছে হুড্রু জলপ্রপাত। তারপর হচ্ছে আমাদের যেটা যোগ জলপ্রপাত রয়েছে আমাদের কর্ণাটকে। নেক্সট হচ্ছে পার্বত্য মৃত্তিকাতে কোন দুই উপাদানের ঘাটতি থাকে? পার্বত্য মৃত্তিকাতে কোন উপাদান ঘাটতি সব থেকে থাকে? সেটা হচ্ছে চুন এবং লবণ থাকে, এদের ঘাটতি কিন্তু পার্বত্য মৃত্তিকাতে থাকে। মরুভূমির মৃত্তিকাতে কি থাকে? মরুভূমির মৃত্তিকা কী নামে পরিচিত? এটা মরুভূমির মৃত্তিকা হচ্ছে সিরোজেম নামে পরিচিত যেটা। তারপর হচ্ছে নিম্নে কোন শহরে মৃত্তিকা গবেষণাগার রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে সয়েল রিসার্চ ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন রয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। 317 নম্বরের কোয়েশ্চেন, কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত? সেটা হচ্ছে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। ভারতের লাল মাটির সাপেক্ষে কোন যুক্তিটি সঠিক? ভারতের লাল মাটির সাপেক্ষে যে যুক্তিটি সঠিক সেটা হচ্ছে যে ফেরাস অক্সাইডের কারণে রং লাল হয়। 1 নম্বর যে লজিক সেটাই অ্যাবসলিউটলি কারেক্ট। এবং মেঘালয় মালভূমিতে কোন মৃত্তিকার আধিক্য লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা। কাশ্মীরে কেবলমাত্র কোন অভয়ারণ্যটি দেখা যায়? দাচিগ্রাম অভয়ারণ্য হয়ে যাবে কাশ্মীরে দেখা যায়। এবার কানহা রয়েছে মধ্যপ্রদেশে, গির রয়েছে গুজরাটে, মৃদুমালা রয়েছে তামিলনাড়ুতে। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর বকার মতো পরিস্থিতি নেই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এরকমই মহা ম্যারাথন ক্লাসগুলি 300, 400, 500 করে কোয়েশ্চেন নিয়ে আসার ক্ষেত্রে আপনাদের এক একটি লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।